আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। পড়ছি তৃতীয় খণ্ড, 11তম পর্ব। আজ সেপ্টেম্বর মাসের 27 তারিখ। 4 অক্টোবরের আর কতদিন বাকি। দিনগুলো অসম্ভব রকম মন্থর এবং ভারী, কিছুতেই পার হতে চায় না। আমার প্রতীক্ষার যন্ত্রণা তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। কন্যা সামারক অক্টোবরের 4 তারিখে আসবে বলেছে, কিন্তু ওই তারিখটাই তাকে আঁকড়ে থাকতে হবে এমন কোনো কথা আছে? চলে আসুক না যে কোনো দিন, এবং সুন্দর একটা কৈফিয়ত হাজির করুক। বলুক না কেন আমার দিন তারিখের ভীষণ গোলমাল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি। যেসব মানুষের সঙ্গে আমার কোনোদিন চাক্ষুষ পরিচয় পর্যন্ত ঘটেনি, তারা একজোট হয়ে আমার শত্রুতা করছে। আমি বেচারি দিন তারিখ কেমন করে মনে রাখবে? আমি আসলে ভেবেছিলাম 27 তারিখেই আসবে। ভুল করে অক্টোবরের 4 তারিখ লেখা হয়ে গেছে। সেপ্টেম্বরের 27 তারিখ চলে এসেছি বলে আমি কি আপনাকে অসুবিধায় ফেলে দিলাম? দয়া করে মাফ করে দেবেন। আমি কি করে বসি নিজেও বলতে পারিনি। ভীষণ ভুলো মনের মহিলা আমি। শিশুর মতো নিজেকেই প্রশ্ন করি, জগতে তো এখনো অনেক আশ্চর্য কাণ্ড ঘটে থাকে। আশ্চর্য কাণ্ড ঘটানোর দেবতা অন্তত আরেকটি বার প্রমাণ করুন এখনো তিনি এমন কাণ্ড ঘটিয়ে তুলতে পারেন। মানুষের বুদ্ধি বিবেচনা যার কোনো তল পায় না, তিনি তার অঘটন ঘটন প্রতিবেশী ক্ষমতা বলে পঞ্জিকার সেপ্টেম্বর মাসের 27 তারিখে অক্টোবরের 4 তারিখে রূপান্তরিত করুন। উৎকণ্ঠাটা বেশি হলো, তার একটা কারণ আছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কারো জানতে বাকি নেই কন্যা সামারকের চাকরির বিষয়ে নিয়ে ঝুনো সব শিক্ষককে আমি খেপিয়ে তুলেছি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছিল কন্যা সামারক আমার কাছে আসছে, এই সংবাদটা অন্য কাউকে জানালে ফল ভালো হবে না। তাই তার আগমন সংবাদ আমি কাকপক্ষে কেউ জানাইনি, কাউকে জানাইনি। সেটা যেমন আমার গহন আনন্দের ব্যাপার, তেমনি তার বেদনাও অপরিসীম। অক্টোবর মাসের 4 তারিখে আমার কাছে কন্যা সামারক আসছে, এই সম্ভাব্য ঘটনা আমার মনে একটা তোলপাড় লাগিয়ে দিয়েছিল। আমি যখন একা একা রাস্তায় চলাফেরা করি, আমার হৃদস্পন্দনের মধ্যে তার নামটি বেজে উঠতে থাকে। নিজের ভেতরে এতটা ডুবে থাকে যে কেউ কিছু জানতে চাইলে হঠাৎ করে জবাব দিতে পারিনি। আমি প্রশ্নকর্তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির 3 তলায় আমার একটা রুম আছে, একেবারেই নির্জন। মাঝে মধ্যে কার্নিশে 2টো চড়াই এবং কয়েকটা শালিক উড়ে এসে নিজেদের মধ্যে আলাপ সালাপ করে। আমি সারাদিন সেই নির্জন রুমেই কাটাই। শুধু দুপুরের খাবার সময় একবার হোস্টেলে আসি। রাত 9টায় লাইব্রেরি বন্ধ হলে ঘরে এসে খেয়ে একেবারে সরাসরি বিছানায় গা এলিয়ে দেই। কিছুতেই ঘুম আসতে চায় না। শান্ত সরোবরে ফুটে থাকা নিটোল পদ্মের মতো কন্যা সামারকের সুন্দর আনন আমার মানুষ দৃষ্টির সামনে ফুটে থাকে। ভালো ঘুম হয় না। আধো ঘুম আধো জাগরণের মধ্যে সারা রাত কাটাতে হয়। সকালবেলা অসম্ভব ক্লান্তি নিয়ে জেগে উঠি। কিছুই ভালো লাগে না। আকুল চোখে ক্যালেন্ডারের দিকে তাকাই। এখনো 2 দিন বাকি। আজ 2 তারিখ। মাত্র 2 দিন পর কন্যা সামারক এই ঘরে আসছে। ঘরের যা চেহারা হয়েছে দেখে আমি আঁতকে উঠলাম। আমার একটি মাত্র চেয়ার, সেটারও একটা পায়রা বুড়ো মানুষের দাঁতের মতো অবিরাম নড়বড় করছে। সাবধানে না বসলে উপবিষ্ট ব্যক্তিকে প্রপাত ধরণীতল হতে হয়। দেয়ালগুলো তো অসংখ্য গর্ত। প্রত্যেক গর্তে টিকটিকির বাহাদুরেরা স্থায়ী নিবাস রচনা করেছে সপরিবারে। মশারির রং উঠে গেছে এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। গিট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। বালিশ দুটো মোটামুটি মন্দ নয়। বিছানার ওটা নিয়ে আমি নিজে খানিকটা গর্ব করে থাকি। আমার এক বন্ধু সিঙ্গাপুর থেকে এই চাদরটা এনে দিয়েছিল। বহু ব্যবহারের রংটা উঠে গেলেও চাদরের জমিনের ঠাস বুননি এখনো চোখে পড়ে। আমার ঘরের সবচাইতে দর্শনীয় জিনিস হলো একটা হিটার। প্রথম স্কলারশিপের টাকা উঠিয়ে নিউ মার্কেটের দোকান থেকে ওটা কিনেছিলাম। অনেক দিনের ব্যবহারে টিনের শরীরটাতে মরচে ধরেছে। নাড়াচাড়া করলে হিটার সাহিত্যের অঙ্গ প্রত্যঙ্গগুলো
ঝরে পড়তে থাকে। একদিন চা বানাতে গিয়ে প্রচন্ড একটা ধাক্কা খেলাম, আমি ছিটকে পড়ে গেলাম। স্পৃষ্ট হওয়া আঙুল দুটো ঢাকের কাঠির মতো নেচে নেচে উঠছিল। হিটার সাহেব ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিয়েছিল। যদি সামনের দিকে টেনে নিয়ে যেত তাহলে সেদিনটাই হতো আমার হোস্টেল বাসের অন্তিম দিন। বুঝলাম এই জিনিসটা দিয়ে আমার চলবে না, একে বিদায় করতে হবে। কিন্তু হিটার ছাড়া আমার চলবে কেমন করে? আমি যে পরিমাণ চা খাই, বাইরে থেকে কিনে খেতে হলে ভাত খাওয়া বন্ধ করতে হবে। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাইরে একেবারে দেয়ালের গোড়ায় দেখে একটা ভাঙা টপ পড়ে আছে। আমার কেমন কৌতূহল জন্মে গেল। সেটা নিয়ে এলাম এবং তার মধ্যে হিটারের প্লেটটা বসিয়ে দিলাম। তারপর এক পাশে দেয়ালে একটা ফুটো করে হিটারের তারটা বাইরে নিয়ে এসে প্লাগের সঙ্গে জুড়ে দিলাম। সুইচ অন করে দেখি বেশ কাজ করে। আমার মাথা থেকে একটা দুর্ভাবনা চলে গেল। শক লাগার কোনো সম্ভাবনা নেই। মাটি বিদ্যুৎ পরিবাহী নয়। একটা বিকল্প হিটার তৈরি করতে পেরে গর্বে আমার বুকটা ফুলে উঠল। বন্ধু বান্ধব সবাইকে নিজের উদ্ভাবিত জিনিসটা দেখিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। ভাবখানা এমন, আমি একটা নতুন জিনিস বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছি। বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবদের মধ্যে আমার ওই নতুন আবিষ্কার বিখ্যাত হয়ে উঠেছিল। ভেবে দেখলাম কন্যা সামারককে আমার এই অপূর্ব আবিষ্কারটা ছাড়া দেখাবার কিছুই নেই। সে হয়তো আমার উদ্ভাবনী প্রতিভার তারিফ করবে, অবাক হওয়ার ভঙ্গি করে বলবে, মা তলে তলে আপনার এত বুদ্ধি, আপনাকে তো শুধু লেখক হিসেবেই জানতাম, এখন দেখতে পাচ্ছি আপনি একজন পুরোদস্তুর বিজ্ঞান মনস্ক মানুষ। কল্পনা করে সুখ। আমিও কল্পনা করলাম আমার অভাবনীয় কীর্তি দেখে তার সুন্দর দ্বিতীয়ার চাঁদের মতো ললাটে কুঞ্চিত রেখা জেগে উঠবে, মুখের ভাবে আসবে পরিবর্তন। নিজের অবস্থার কথা যখন বিবেচনা করলাম, চারপাশ থেকে একটা শূন্যতা বোধ আমাকে আক্রমণ করে বসলো। ওই অনিম্ন সুন্দরী যখন দেখবে আমি কত গরিব, তার মুখমণ্ডল যে একটা তাচ্ছিল্যের ভাব জেগে উঠবে, সে কথা আগাম কল্পনা করে আমি শিউরে উঠলাম। কন্যা সামারক সারা ঘরে একবার দৃষ্টি বুলিয়ে হয়তো ফেরত চলে যাবে এবং বলবে, না ভাই, আমি ভুল করে ভুল ঠিকানায় চলে এসেছি, এখন চলো, আমার কাজ আছে। আমার ভীষণ আফসোস হতে থাকলো তাকে চিঠি লিখে আসতে নিষেধ করিনি কেন। আমার মনে ভিন্ন রকম একটা চিন্তা ঢেউ দিয়ে গেল। আমার বন্ধুর বোনের বাড়িতে গিয়ে যদি সুন্দর চাদর, বালিশ, মশারি একদিনের জন্য ধার করে নিয়ে আসি, আমার ভেতরে পরক্ষণে একটা বিদ্রোহের ঢেউ খেলে গেল। আমি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। আমার ঘরের অবস্থা যত করুণই হোক না কেন, আমি ছদ্মবেশ ধারণ করতে পারবো না। যা আমার নয়, আমার বলে প্রদর্শন করতে পারবো না। কন্যা সামারক যদি ওয়াক থু বলে একদলা থুথু আমার মুখে ছুড়ে দিয়ে অনুতাপ করতে করতে চলে যায়, তাই সই। সামারক ঘরে আসুক, ঘরে বসুক অথবা চলে যাক, কিছু যায় আসে না। আমি অবশেষে কাঙ্ক্ষিত অক্টোবরের 4 তারিখ এসে গেল। আমি সূর্য ওঠার অনেক আগে উঠে ঘরের মেঝেটা পরিষ্কার করলাম, দেয়াল এবং ছাদের ঝুল ঝাড়লাম। যতই ভদ্রস্থ করার চেষ্টা করিনি কেন, বিশ্রী চেহারাটা আরো বেশি করে ধরা পড়ে। একসময় গৃহ সংস্কার কর্মে খান্তি দিয়ে বারান্দার রেলিং এর গোড়ায় এসে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল আজ সকালে সূর্য নতুন কিরণ ধারা বিতরণ করছে, পাখি সম্পূর্ণ নতুন সুরে গাইছে, তরুলতার পত্র মর্মরে একটা অতন্ত্র রাগিনী বেজে যাচ্ছে। আমার মনের তারে তার সূক্ষ্ম সুর অনুভব করছি। আমার জীবনে এমন সকাল কোনদিন আসেনি। ক্যান্টিনে গিয়ে নাস্তা করে রেলিং এর গোড়ায় বসে রইলাম। প্রতিটি রিক্সা, বেবি ট্যাক্সি হোস্টেলের দিকে আসতে দেখলে আমি চমকে উঠতে থাকি। আমি বসে আছি, একে একে রিক্সা, ট্যাক্সি চলে যাচ্ছে। কন্যা সামারকের টিকিটেরও দেখা নেই। ঘন ঘন ঘড়ি দেখছি 10টা বাজার মাত্র 5 মিনিট বাকি আছে। আমার ভেতর থেকে ফুস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কন্যা সামারক কেন আমার ঘরে আসবে? তার কি অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? 10টা বেজে যখন 5 মিনিটের দূর থেকে রিক্সার সারের আওয়াজ লক্ষ্য করে মনে করলাম আমার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কন্যা সামারক চোখের আবির্ভাব ঘটল।
কিন্তু রিক্সাটা যখন কাছে এলো লক্ষ্য করলাম আলাউদ্দিনের বেগম নিউ মার্কেটের কাঁচা বাজার থেকে তরকারি নিয়ে ফিরেছেন। ধরে নিলাম আজ আর কন্যা সামারকের আগমন ঘটবে না। এমন করে বসে থেকে রাস্তা জরিপ করে কি লাভ? নিজের উপরে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি একজন রাম বোকা, সবাই আমাকে ঠকায়। কন্যা সামারকও আমাকে ধোকা দিয়ে গেল। তার ব্যাপারে জড়িয়ে যাওয়ার জন্য আমি নিজেকে ধিক্কার দিতে থাকি। 7 চিন্তা করতে করতে একরকম আনমনা হয়েই পড়েছিলাম। হঠাৎ করে আমার দৃষ্টি একটা রিক্সার দিকে আকৃষ্ট হলো। প্রথমে দেখলাম শাড়ির আঁচল, তারপর ঢেউ খেলানো চুলের রাশি। আমার শরীরের অনুপরমাণু হঠাৎ গুঞ্জন করে উঠল। এ কন্যা সামারক ছাড়া অন্য কেউ হতেই পারে না, নিশ্চয় অন্য কেউ নয়। রিক্সাটা হোস্টেলের গেটে এলো এবং নামলো। আমার বুকের ভেতরে রক্ত চলকাতে আরম্ভ করেছে। ইচ্ছে হলো কন্যা সামারক যেখানে চরণ রেখেছে সেখানে আমার বুকটা বিছিয়ে দিই না কেন। কিন্তু বাস্তবে আমি সেই 3 ঠেঙে দুয়ারে চেয়ারে স্থানের মতো বসে রইলাম। আমার পা দুটো যেন দেবে গেছে। কন্যা সামারক একতলা সেই জন্য দোতলা উঠে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। যেখানেই পদতল রাখছে যেন গোলাপ ফুটে উঠছে। আমার কাছাকাছি যখন এলো আর আপনা থেকেই একটা সুন্দর হাসি তার ওষ্ঠাধারে ফুটে উঠল। তার সাদা সুন্দর দাঁতগুলো ঝিলিক দিয়ে জেগে উঠল। আমার মনে হলো আমাদের হোস্টেলের ব্যালকনিতে সুমেরু রেখার উপর সূর্য শিখা ঝলক দিয়ে জাগলো। আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম। কন্যা সামারক এক নজরে সমস্ত ঘরের চেহারাটা দেখে নিল। তারপর প্রথম বাক্য উচ্চারণ করলো, জাহিদ, আমি যে আপনার ঘরে এসেছি সেজন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আমি যেমনটা আকাঙ্ক্ষা করেছিলাম কন্যা সামারক অবিকল সেই কথাই বলছে। অনুভব করলাম কন্যা সামারক সুন্দরী বটে, কিন্তু তার মনে কোনো দয়া নেই। দরিদ্রের অক্ষমতাকে কেউ যখন অবজ্ঞা করে সেটা 1000 গুণ নিষ্ঠুর হয়ে বাজে। আমি উঠে দাঁড়ালাম। আমার চোখ মুখ লাল হয়ে গেল। কন্যা সামারককে বললাম, আপনি যে রিক্সায় চেপে এসেছেন সেটা এখানে দাঁড়িয়ে আছে। সামারক বললেন, রিক্সা দাঁড়িয়ে থাকলে আমি কি করব? আমি বললাম, সেটাতে চড়ে ফেরত চলে যাবেন। আপনি নিজের ইচ্ছায় আমার ঘরে এসেছেন। আমি গরিব বটে, কিন্তু আমাকে অপমান করার কোনো স্পর্ধা থাকা আপনার উচিত নয়। আমার কথা শুনে কন্যা সামারক খিলখিল করে হেসে উঠল। সে যখন হাসে যেন ঝর্ণার কলধ্বনি বেজে ওঠে। তারপর বলল, আপনি ভীষণ বদরাগী মানুষ। আপনার নাকটা ভয়ানক ছুচালো। মানুষের ওই ধরনের নাক থাকলে ভয়ানক বদরাগী হয়। আর তাছাড়া, আমি বললাম, তাছাড়া আবার কি? আপনার লেখাগুলোও রাগে। একটু একটু করে আশ্চর্য হচ্ছিলাম। আমি জানতে চাইলাম, আমার লেখা আপনি পড়েছেন? সে বলল, সব পড়ে উঠতে পারিনি। ইব্রাহিম সাহেবের কাছ থেকে 2টো বই ধার নিয়েছিলাম। বাকি লেখাগুলো আপনার কাছ থেকেই ধার করব। তারপর সে 3 পায়ে চেয়ারে বসার জন্য টেনে নিল। আমি হাহা করে উঠলাম, ওটাতে বসবেন না। সে জিজ্ঞেস করলো, ওটাতে বসলে কি হবে? আমি বললাম, ধীরে, ওটার একটা পায়া নেই। সামারক চেয়ারটা টেনে নিয়ে টেবিলের সঙ্গে ফেলে দিল। তারপর বসে পড়ল এবং বলল, এই বসলাম, আমার পড়ে যাওয়ার ভয় নেই। তারপর আমার চোখে চোখ রেখে বলল, আপনার ভেতরে যত রাগের কথা আছে একটা একটা করে বলতে থাকুন। আপনার বিষয়ে মানুষ আমার কাছে অনেক কথা বলছে। আমি আপনার কথা শুনতে এসেছি। আমি বললাম, দেখছেন না কি এক হতশ্রী ঘরে আমাকে ছন্ন ছাড়ার মতো বাস করতে হয়? সে বলল, আপনি যে ছন্ন ছাড়া সে কথা নিজের মুখে বলতে হবে না। আমি দেখা মাত্রই বুঝে ফেলেছি। অন্য কথা বলুন। আমি বললাম, অন্য কি কথা বলবো? সামারক জিজ্ঞেস করে বসল, আপনার বাবা বেঁচে আছেন? আমি বললাম, না, যে বছর আমি কলেজে ভর্তি হই সে বছরই তিনি মারা যান। মৃত্যুর সময় বাবাকে আমি দেখতেও পাইনি, তখন জেলে ছিলাম কিনা। কন্যা সামারক আমার কথা শুনে আরো বেশি মনোযোগী হয়ে উঠল। বারে, আপনি জেলেও ছিলেন? আমি বললাম, হ্যাঁ। কতদিন? বললাম, বেশি নয়, বছরখানেক। সে কথা বাড়ালো না। জানতে চাইলে, আপনার মা আছেন? আমি বললাম, মাও নেই, মারা গেছেন এই 3 মাস হয়। মাকেও আমি দেখতে পাইনি। মা যখন মারা গেছেন তখন রাজশাহীতে একটা রাজনৈতিক সভায় বক্তৃতা দিতে গিয়েছিলাম। কন্যা সামারক চুপচুপ করে আফসোস করলো। তারপর বলল, আপনার ভাইটাই কেউ নেই? জবাব দিলাম, ভাইটিও 5 বছর আগে গত হয়েছে। তার এক নাবালক ছেলে মেয়ে আছে, আমাকে তাদের দেখভাল করতে হয়। বোন নেই? আমি বললাম, 4 জন। একজনের বর 16 ডিসেম্বরের দিনে পাকিস্তানি সৈন্যর হাতে গুলি খেয়ে মারা গেছে।
সৈন্যরা কক্সবাজারের দিক থেকে জিপে করে আত্মসমর্পণ করতে ছুটে আসছিল। আমার দুলাভাই মজা দেখতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। একজন সৈন্য গুলি করে তাকে চিরদিনের জন্য নীরব করে দেয়। অন্য বোনেরাও গরিব, এদের সবার খবরাখবর আমাকেই রাখতে হয়। আমি এক নিঃশ্বাসে আমার সমস্ত কথা বলে গেলাম। কন্যা সামারক তার আয়ত চোখ দুটো আমার চোখের উপর স্থাপন করলো। মনে হলো অশ্রু চিকচিক করছে। তার চোখ দুটো যেন চোখ নয়, থর থর কম্পিত হৃদয়। তারপর সে বলল, আপনার এখানে খাওয়ার কিছু নেই? আমি বললাম, মুড়ি ছিল, গতকাল শেষ হয়ে গেছে। যদি খালি চা খেতে চান তো বানিয়ে দিতে পারি, তবে আমার এখানে দুধ নেই। সে বলল, আপনার লাল চাই বানান দেখি। আমার চায়ের তেষ্টা লেগেছে। আমি চা করার জন্য যেই অভিনব হিটারে গোড়ায় গিয়েছি, সামারক কথা বলে উঠলো, দেখি দেখি আপনার হিটারটা। তখন আমাকে তার কাছে হিটারের জন্ম বৃত্তান্ত বলতে হলো। চা বানিয়ে তার সামনে টেবিলে রাখলে সে পেয়ালাটা তুলে নিয়ে একটা চুমুক দিয়েই বলল, আপনি তো চমৎকার চা তৈরি করেন আর ভীষণ মজার মানুষ। আমি ঠিক করেছি আপনাকে আমার লেখা কবিতাগুলো পড়তে দেব। আমি বললাম, আপনি কবিতা লেখেন নাকি? হ্যাঁ, একটা পাণ্ডুলিপি তৈরি করেছি আপনার সেই প্রবীণ বটের অনুসরণ করে আমি একটা কবিতার একটা বই লিখে ফেলেছি। নাম রেখেছি কালো মানুষেরা কষিদা। একটা মজার জিনিস দেখবেন? আমি বললাম, দেখান। কন্যা সামারক মোটা মলাটে খাতাটা খুলে দেখালেন। প্রবীণ বটের কবি জনাব জাহিদ হাসানের নামে উৎসর্গ করা হলো। আমি মনে করলাম, আশ্চর্য কাণ্ড ঘটিয়ে তোলার দেবতা মারা যাননি, এখনো বহাল তবিয়তে তিনি বেঁচে রয়েছেন। আমার এমন আনন্দ হলো, হঠাৎ করে কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। এই বিস্ময়বোধ কাটিয়ে ওঠার জন্য কন্যা সামারককে বললাম, প্রথম দিকের লেখা পড়ুন। কন্যা সামারক ঘাড়টা সুন্দরভাবে দুলিয়ে বলল, না, সেটি হচ্ছে না। আমি আপনার কাছে গোটা খাতাটা রেখে যাব। আগামী শুক্রবার বিকেল বেলা এসে আপনার মতামত শুনব। সে আস্ত খাতাটা আমার হাতে তুলে দিল। তার হাতে আমার হাত লেগে গেল। এই সময় আমার বন্ধু আল তামাস পাশা ঘরে ঢুকলো। দেখলাম তার ছায়াটা লম্বা হয়ে পড়েছে। আজ আর তার আসার কথা নয়। তবে এটা ঠিক যে আল তামাসের জন্য শনি মঙ্গলবারে বাস বিচার নেই, যখন খুশি সে আসতে পারে। ইকোনমিক্সের মেধাবী শিক্ষক আল তামাসকে আমি বিলক্ষণ পছন্দ করি। ঘরে ঢুকেই সে কন্যা সামারককে দেখে ধতমত খেয়ে গেল। কন্যা সামারক শীতল চোখে তার দিকে তাকালো। কারোর মুখে কোনো কথা নেই। আল তামাস নিজেকে সামলে নিয়ে বলল, সরি জাহিদ ভাই, আমি না হয় অন্য সময় আসবো। আপনার বোধ লেয়ারটা দিতে এসেছিলাম। বইটা টেবিলের উপর রেখে আমাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘরের বাইরে চলে গেল। আল তামাস চলে যাওয়ার পর কন্যা সামারক সরাসরি আমার চোখের উপর চোখ রাখলো। এই লোককে আপনি চেনেন কি করে? আমি বললাম, তিনি ইকোনমিক্সের ব্রিলিয়ান্ট শিক্ষক এবং আমার বিশেষ বন্ধু। কন্যা সামারকের চোখ দুটো বাঁকা ছুরির মতো বেঁকে গেল। রাখুন আপনার ব্রিলিয়ান্ট শিক্ষক, এত বাজে লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হয় কেমন করে? আমি বললাম, তাকে তো আমি ভালো রুচিবান ভদ্রলোক বলেই জানি। আপনি তার সম্পর্কে ভিন্ন রকম কোনো ধারণা পোষণ করেন নাকি? কন্যা সামারক চিৎকার দিয়ে, রাখুন আপনার রুচিবান ভদ্রলোক। ওই ব্ল্যাক শিপটা লন্ডনে আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছিল জানেন। প্রতি সপ্তাহে 8-10টা করে কবিতা পাঠাতো আমার কাছে। সবগুলোতে ঠিক থেকে যৌন চেতনার প্রকাশ। পড়লে ঘেন্নায় আমার শরীর রিরি করে উঠত। আগামীবার যখন আপনার কাছে আসবো সেগুলো নিয়ে আসবো, পড়ে দেখবেন বাঞ্চোত কাকে বলে। আমি বললাম, অন্যায় তো কিছু করেনি। আপনি যেরকম সুন্দরী, আল তামাসের জায়গায় আমি হলেও কবিতা না পাঠিয়ে হয়তো পারতাম না। তারপর কন্যা সামারক আমার কাঁধে হাত রেখে অত্যন্ত মৃদু স্বরে বললেন, বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনি আমার কাছে সেরকম কিছু পাঠাননি। আমি নিজে উদ্যোগী হয়ে আপনার কাছে এসেছি। আমি মনে মনে চিন্তা করলাম, এর বেশি আমার আর কি চাই? এই মুহূর্তে যদি আমার মৃত্যু ঘটে যেত, সেটাই হতো সবচেয়ে। আমার ঘরে কন্যা সামারকের শুভাগমন ঘটেছে, এই সংবাদ হোস্টেলের সর্বত্র চাউর হয়ে গেছে। একতলা থেকে দোতলা, 3তলা, 4তলা থেকে বোর্ডাররা নেমে এসে আমার দরজায় উকি দিয়ে চলে যাচ্ছে। অবিশ্রাম লোক আসছে এবং টু দিয়ে চলে যাচ্ছে। কেউ কেউ সালে আহমেদের ঘরে গিয়ে আড্ডা জমিয়ে বসেছে।
সালে আহমেদের সঙ্গে আমার সম্ভব নেই। তাদের কলকল হাসি তামাশা আমাদের কানে এসে লাগছে। কন্যা সামারক খুশি উঠল, এই মানুষগুলো আমাকে পেয়েছে কি? একের পর এক এসে মুখি দিয়ে চলে যাচ্ছে। আমি কি চিড়িয়াখানার কোনো আজব চিড়িয়া নাকি? কন্যা সামারক যত জোরে চিৎকার করে কথা বলছে, নির্ঘাত সবার কানেই যাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। যদি সবাই দল বেঁধে এসে আজে বাজে কথা বলে কন্যা সামারককে অপমান করে বসে, আমি তো তাকে রক্ষা করতে পারবো না। তাই বললাম, ছেড়ে দিন, কুকুরও তো ঘেউ ঘেউ করে। সে কণ্ঠস্বর আরেক ধাপ ছড়িয়ে বলল, আসল কুকুর আর মানুষ কুকুরে অনেক তফাৎ আছে। আমার মনে মনে প্রবাদ বললাম, এখনই যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। কিন্তু কন্যা সামারক চড়া গলায় কথা বলে যাচ্ছে এবং তার কথা সবাই শুনতেও পাচ্ছে। কোন রকম চিন্তা ভাবনা না করে হঠাৎ করে একটা সাহসী কাজ করে বসলাম। এক হাত মাথার উপর এবং এক হাত তার মুখের উপর রেখে মুখটা চেপে ধরলাম। বাধা পেয়ে তার মুখ বন্ধ হলো, কিন্তু চোখ দিয়ে পানির ধারা ছড়তে থাকলো। আমি বললাম, চলুন আপনাকে রেখে আসি। সে কাপড় চোপড় সামলে ব্যাগটা তুলে নিয়ে বলল, আমি নিজেই যেতে পারবো। কি মনে করেন আমাকে? আগামী শুক্রবার আমি আসবো, মনে রাখবেন। চলবে। ধন্যবাদ সবাইকে। 12তম পর্ব। কন্যা সামারকের অপ্রকাশিত কবিতা গ্রন্থ কালো মানুষের কসিদার ভেতর আমি আনন্দ ডুবে গেলাম। তার এই কবিতাগুলো গ্রন্থাকারে প্রকাশ করলে 5 ফর্মা অর্থাৎ 80 পৃষ্ঠার মতো একটা বই দাঁড়াবে। ভদ্রমহিলার গ্রন্থের নামকরণ কালো মানুষের কসিদা রাখলো কেন, সেটাও আমাকে ভাবিয়ে তুলল। অনেক তরুণ কবি স্টান দেওয়ার জন্য কবিতার বইয়ের জমকালো নাম রাখে। এই ধরনের বেশিরভাগ কবির রচনায় কদাচিৎ সার পদার্থ পাওয়া যায়। তবে কন্যা সামারককে কবিতা লিখতে আসতে হলো কেন, তাও আমার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। সে অত্যন্ত অপরূপ মহিলা, তাকে নিয়ে অন্যদের কবিতা লেখার কথা, কিন্তু তিনি এই বাড়তি কষ্টটা মাথায় তুলে নিলেন কেন? একজন প্রাচীন সংস্কৃত কবির একটা সুন্দর মন্তব্য মনে পড়ে গেল। কবির নাম বলতে পারবো না, কালিদাস না ভারবী না বানভট্ট। কোনো মাহফিলে যখন চুলছেরা দার্শনিক বিতর্ক চলে, সেই সময় কেউ যদি উদাত্ত গম্ভীর কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে একটি উৎকৃষ্ট কবিতা পাঠ করে, শ্রোতারা দার্শনিক বিতর্কের কথা ভুলে যায়। কবিতায় তাদের মনোযোগের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আর এই কবিতা পাঠের আসরে কোনো সুকণ্ঠ গায়ক যদি তাল লয় রক্ষা করে গান গেয়ে ওঠে, শ্রোতা সাধারণ কবিতার কথা বেমানুম ভুলে গিয়ে গানের মধ্যে মজে যায়। গানের আসরের পাশ দিয়ে কোনো সুন্দরী যদি নীরবেও হেঁটে যায়, সবাই গান ভুলে সেই মহিলার দিকে অপলক চোখে তাকিয়ে থাকবে। সংস্কৃত কবির এই পর্যবেক্ষণটির মধ্যে যথেষ্ট পরিমাণে সত্য রয়েছে, একথা নির্দ্বিধায় কবুল করে নিতে পারি। কন্যা সামারকের লেখাগুলো পড়ে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম। সুন্দর মহিলাকেও নিজের গভীর বেদনার কথা প্রকাশ করার জন্য কবিতার আশ্রয় নিতে হয়। আমি কবিতার ভালো মন্দের বিচারক নই, আমি অত্যন্ত সরল নিরীহ পাঠক। পাঠ করে যখন প্রীত হই, ধরে নিয়ে লাভবান হলাম। চিত্রকল্প উপমা বিচার করে বিশুদ্ধ কবিতার রস বিচারের ক্ষমতা আমার কশিনকালেও ছিল না। আর কবিসত্তার গভীরে ডুব দিয়ে অঙ্গীকার শনাক্ত করার কাজও আমার নয়। আমি শুধু একজন মামুলি পাঠক। একটা কবিতা যখন ভালো লাগে বারবার পাঠ করি, খারাপ লাগলে আবার মনে একটা সহানুভূতির ভাব জেগে ওঠে। হায় বেচারি ব্যর্থ কবি, ছাপা বাধাই কাগজ মলাটে তোমার কত টাকা চলে গেল, অথচ মানুষ তোমাকে কবি বলে মেনে নেবে না। শেক্সপিয়র একবার একজন কবিকে অপকবিতা লেখার জন্য হত্যা করার বিধান দিয়েছিলেন। এই কাজ শেক্সপিয়রকেই মানায়, কারণ ঈশ্বরের পরে তিনি সবচাইতে বড় স্রষ্টা। আমি শুধু একজন কবিতার পাঠক, কবি নয়। যখন কোনো উৎকৃষ্ট কবিতা পাঠ করে লতায়িত জলের মতো কবিতার নিরঞ্জন সুন্দর স্বরূপ সমস্ত সত্তা আচ্ছন্ন করে ফেলে, নির্মেঘ শরৎ রাতে নক্ষত্রের ভারে নত হয়ে নেমে আসা আকাশের মতো আমার হৃদয়ে মনে সন্নত ভাব সৃষ্টি হয়। তখন আমার মনে হয় একটা চেতনা তরঙ্গিত হয়ে ওঠে। আমি মেনে নিতে বাধ্য হই ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে আকাশের কম্পমান নক্ষত্র সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছে।
আমার সঙ্গে সৃষ্টি জগতের কোনো অন্তরাল নেই। পৃথিবীর ধুলো মাটিও আমার অনুভবে মূল্যবান হীরক চূর্ণের মতো দ্যুতিমান হয়ে ওঠে। কন্যা সামারকের লেখাগুলো কবিতা হয়ে উঠেছে এমন কথা বলা দুঃসাহস আমার নেই। তবে একটি কথা বলবো, সামারকের লেখার মধ্যে এমন একটা জ্বালা, এমন একটা যন্ত্রণা বোধের সাক্ষাৎ পেয়ে গেলাম পুরো 2 দিন, তাই আমাকে অভিভূত করে রাখলো। মনে মনে আমি প্রশ্ন করলাম, সুন্দরী সামারক, তোমার মনে কেন এত বেদনা? সেই সময় যখন আমি কবিতাগুলো পড়ছিলাম, কন্যা সামারক যদি আমার কাছে থাকতো, আমি তার সারা শরীরে শীতল বরফের প্রলেপ দিয়ে তাদের মনের যন্ত্রণা হরণ করবার চেষ্টা করতাম। তাতে যদি যন্ত্রণার উপশম না হতো, আমি আমার শরীর তার শরীরে স্থাপন করে তার সমস্ত বেদনা শুষে নেবার চেষ্টা করতাম। যতই পড়ছি 880 ভোল্ট বৈদ্যুতিক শক্তির ধাক্কা লাগছে আমার মনে। কন্যা সামারক মাত্র একটি কবিতা পুরো একটি বই লিখে ফেলেছে। সে যদি সাধারণ অর্থে কবি যশপ্রার্থী একজন হতো, এই কাজটা কখনো করত না। টুকরো টুকরো কবিতায় মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত। সামারক ইংরেজি সাহিত্যের ছাত্রী, কবিতা কি করে সুমিত আকার পায় সেটা তার না জানার কথা নয়। তবে প্রকাণ্ড এক দীর্ঘ কবিতায় তার মনের সমস্ত যন্ত্রণা ঢেলে দিতে চেষ্টা করেছে। অসহ্য কোনো যন্ত্রণা তাকে দিয়ে ওই কাজটি বোধহয় করিয়ে নিয়েছে। আমি ওই অশোধিত বেদনার কাছে মনে মনে আমার প্রণতি নিবেদন করলাম। কন্যা সামারকের কবিতাগুলো পাঠ করতে গিয়ে আরো একটা জিনিস আমার চোখে পড়ল। কবিতায় ঠিক ঠিক মাত্রা সে বসাতে পারে না। মাত্রা বেশি অথবা কম হয়ে যায়। তার ছন্দের ব্যবহারেও নিখুঁত নয়। দীর্ঘদিন ধরে যদি কবিতা লেখার অভ্যাস করতো, আমার ধারণা এসব ত্রুটি সে কাটিয়ে উঠতে পারত। তার 80 পৃষ্ঠার দীর্ঘ কবিতা এক আবহ থেকে অন্য আবহে যখন পৌঁছায়, চলনের মধ্যে একটা অসংলগ্নতা অত্যন্ত প্রকট হয়ে চোখে পড়ে। এই কবিতা যেভাবে লেখা হয়েছে সেভাবে যদি পাঠিয়ে দেয়া হয়, আমার ধারণা কোনো সাহিত্য সম্পাদক সেটা তাদের কাগজে প্রকাশ করতে কখনো রাজি হবেন না। কিন্তু আমার কাছে সম্পূর্ণ ভিন্ন কারণে এই লেখাগুলো মূল্যবান হয়ে উঠল। এ একজন অনিন্দ সুন্দর নারীর অত্যন্ত গভীর মর্মবেদনার দলিল। মহিলা এই কবিতার বইটি আমাকে উৎসর্গ করেছেন এবং আমাকে পড়তে দিয়েছেন। ব্যাপারটাকে অত্যন্ত বিরল একটা সৌভাগ্য বলে ধরে নিলাম। এই দীর্ঘ অগ্নিগিরি লাভাস্রোতের মতো অশোধিত আবেগের ফিরিস্তি পাঠ করতে গিয়ে কোথাও কোথাও এমন কিছু জমাট অংশ পেয়ে গেলাম, পড়ে ধারণা জন্মালো মহিলার সবটাই যন্ত্রণা নয়, যন্ত্রণা অতিক্রম করার ক্ষমতাও তার জন্মে গেছে। 2 খণ্ড কবিতা উদ্ধৃতি করছি, যেগুলো তার লেখায় গানের আকারে ধরা পড়েছে। প্রথমটি এরকম: কমল হীরের দীপ্তি ভরা তোমার এমন কঠিন অহংকার, ইচ্ছে করে গলায় পরি গড়িয়ে অলঙ্কার। আহা যদি পারতাম আমি মন খেলিয়ে বানিয়ে নিতাম মনের মতো উজ্জ্বলতা লজ্জা দিয়ে রাজরানীদের হার। আমি তাদের সভায় যেতাম দুলিয়ে শাড়ির পার, দেখত লোকে অবাক চোখে কেমন শোভা তার। কঠিন চিকনে প্রাণ গলানো তীক্ষ্ণ হীরের ধার, মনের মতো কাটবে এমন পাইনি মনিকার। তাই তো থাকে ছায়ার মতো বই যে তোমার ভার, পাছে এমন রতন মানিক কণ্ঠে দোলাও কার। পরের কবিতাংশটির আবেদন একটু অন্যরকম। একটা কথা বলে রাখি, কন্যা সামারকের এই উদ্ধৃতাংশগুলো কবিতা হয়েছে এমন জোর দাবি আমি করতে পারবো না, কিন্তু পাঠ করতে গিয়ে আমার ভেতরটা বেজে উঠেছিল বলে উদ্ধৃত করার লোভ সামলাতে পারব। তোমার এই প্রেম সকল দিকে গেছে যদি ডাকি, ডানা মেলে আকাশে আসে নেচে আমার আপন জীবন ভরা তুচ্ছ আবিলতা। আমার যত কলুষ গ্লানি আমার বিফলতা, তোমার প্রেমের স্নিগ্ধ ধারা সকল দেবে গেছে। পারিজাতের গন্ধ বাড়া মন হারানো পায়ে, নীলাঞ্জনের রেখার নিচে শ্যামল তরুর ছায়ে তোমার নামে হাত বাড়ালো দলে দলে বন দেবতা, হৃদয়ে দেবেন যেছে। কন্যা সামারকের ভাবে উদ্ভেল হয়ে সারাক্ষণ যদি মগ্ন থাকতে পারতাম, আমার সেটাই হয়তো সবচাইতে আনন্দের। কিন্তু আমরা তো মাটির পৃথিবীতে বাস করি, নিতান্ত অনিচ্ছায় হলেও দৈনন্দিন কিছু প্রয়োজনীয় কাজ সারতে হয়, এটা সেটা কত কিছু করতে হয়।
মানুষের সমাজে মানুষের মতো বাস করতে হলে কত দায় উপরোধ রক্ষা আর কর্তব্য কর্ম করে যেতে হয়। একদিন আমাকে বিকেল বেলা আবু সাইদ এসে বলল, চলো দোস্ত, নিউ মার্কেট ঘুরে আসি। আবু সাইদ সেজে গুজে এসেছে। আমার মনে হলো না আমি তাকে নিবৃত্ত করতে পারবো, কারণ গেল মাসে আমি তার কাছ থেকে 500 টাকা ধার করেছি। সে টাকা এখনো শোধ করা হয়নি। আমি বললাম, হঠাৎ করে তোমার নিউ মার্কেট যাওয়ার এমন কি দরকার পড়লো? সাইদ বলল, দোস্ত, স্যুট বানাবো, তোমাকে কাপড় পছন্দ করে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, এই অসময়ে তোমার স্যুট বানাবার দরকার পড়লো কেন? এখন তো সবে শরৎকাল, শীত আসতে দাও। সে বলল, দোস্ত, ভুলে যেও না, এটা আমার বিয়ের বছর। আমি বললাম, বিয়ের বছর তাতে কি? সেজন্য তোমাকে স্যুট বানাতে হবে কেন? স্যুট তো তুমি শ্বশুর বাড়ি থেকেই পাবে। সাইদ পকেট থেকে একটা সিগারেট বের করে টেবিলে ঠুকতে ঠুকতে বলল, হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে একটা স্যুট পাওয়া যাবে, সে কথা ঠিক বটে। তারপরেও আমার একটা স্যুট বানানো প্রয়োজন, কারণ বিয়ে করলে তো আমি ভীষণ খাই খরচের তলায় পড়ে যাব। তখন স্কলারশিপের 1200 টাকায় দুজনের চলবে না। এখন থেকে আমাকে চাকরির চেষ্টা করতে হবে। অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য হলে একটা স্যুট প্রয়োজন। চলো দোস্ত, দেরি করে লাভ নেই। রাত হয়ে গেল। কাপড়ের রং যাচাই করতে অসুবিধা হবে। সাইদের স্যুটের কাপড় বেছে দিতে এসে আমি মহা মুশকিলে পড়ে গেলাম। আমি যে কাপড় পছন্দ করি সেটা সাইদের মনে ধরে না। সে যে সমস্ত কাপড় পছন্দ করে দেখলে আমার পিত্তি চলে যায়। আমি প্রথম অনুভব করলাম রুচির দিক থেকে সাইদের সঙ্গে আমার কত পার্থক্য। 4-5টা দোকান ঘোরার পর আমার ধারণা হলো সাইদের সঙ্গে সেটাই ঠিক হতো, কারণ আমার জন্য সে তার পছন্দ মতো কাপড় কিনতে পারছে না। এই অনুভবটা আমার মনে আসার পর বললাম, ঠিক আছে, তুমি বেছে ঠিক করো, আমি কিছু বলবো না। সাইদ একটা রং চঙে কাপড় পছন্দ করলো। মনে মনে আমি চটে গেলাম। কোনো রুচিবান মানুষ কি করে এত রং চঙে কাপড় পছন্দ করে? দর্জির দোকানে গিয়ে বিরক্তি আরো বাড়লো। স্যুট কিভাবে বানাতে হয়, তার কত রকম পরিভাষা আছে, এই প্রথম জানতে পারলাম। কোট ডাবল কি সিঙ্গেল ব্রেস্ট হবে, প্যান্টের ঘের কত দূর হবে, স্ট্রেইট পকেট থাকবে কিনা, হিপ পকেট একটা না দুটো হবে, পকেটের কাভার থাকবে কি থাকবে না। দর্জি মহাশয়ের এমনবিধ প্রশ্নের মোকাবেলায় সাইদ ভেবাচাকা খেয়ে গেল। প্রতিবারই সে বলছিল, দোস্ত তুমি বলে দাও। সুতরাং নিতান্ত আনাড়ি হওয়া সত্ত্বেও আমি জবাব দিতে থাকলাম। দর্জি যখন জানতে চাইল ওর সিঙ্গেল কি ডাবল ব্রেস্ট হবে, আমি বললাম ডাবল ব্রেস্ট। প্যান্ট কোমরের উপরে কি নিচে করা হবে জানতে চাইলে আমি উপরে। হিপ পকেট একটা কি দুটো হবে? প্রশ্ন উত্তরে আমি বললাম, অবশ্যই দুটো। সে জিজ্ঞেস করলো, কাভার থাকবে? আমি বললাম, হ্যাঁ, আমি স্যুট বানানোর পক্ষে পদ্ধতির ব্যাপারে কিছুই জানি না। তারপর দর্জির প্রশ্নের জবাব এমনভাবে দিলাম যেন আমি স্যুট বানিয়ে থাকি। সাইদ আমার উপর ভীষণ খুশি হয়ে গেল। দর্জির দোকান থেকে বেরিয়ে এসে সে আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তোমার মনের খুব জোর আছে। আমিও স্বস্তি নিঃশ্বাস করলাম। একটা ফাঁড়া কাটলো। নিউ মার্কেট থেকে বেরিয়ে দুজন রাস্তা পার হলাম। সাইদকে বললাম, দোস্ত তুমি যাও, আমি পুরনো বইয়ের দোকানগুলো একটু দেখে যাব। অন্য সময় হলে সে ঠাট্টা তামাশা করত। জীবনের প্রথম স্যুট বানাতে দেওয়ার কারণে আজকে তার মেজাজটা খুব ভালো। সে বলল, না দোস্ত, দুজন একসঙ্গে এসেছি, একসঙ্গেই যাব। তুমি পুরনো বই দেখতে থাকা, আমি ওই ম্যাগাজিনের দোকানে আছি। পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। পুরনো বই নাড়াচাড়া করে দেখার কি আনন্দ, সেটা প্রকাশ করা যাবে না। এক একটা বই কত হাত ঘুরে এসে দোকানে এসেছে। প্রতিটি পুরনো বইয়ের ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করা যায়। যিনি এই বই কিনেছিলেন, নরম কোনো সন্ধ্যের নির্জন একাকী সেটা পাঠ করে কিভাবে রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন, সে কথা অনুভব করার চেষ্টা করি। বইয়ের জগতে সমস্ত মনোযোগ ঢেলে দিয়ে আধা রাত কাভার করে দিয়ে কিভাবে জীবনের একটা অর্থ খুঁজতে চেষ্টা করেছিলাম, সেই কথাও মনে ঢেউ দিয়ে জেগে ওঠে। এই বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভান্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাঁই করে নিল, সে বিষয়ে নানা ভাবনা আমার মনে আসে। গ্রন্থ মালিক বৃদ্ধ বয়সে জীবন ধারণের কোনো অবলম্বন না পেয়ে ব্যক্তিগত সংগ্রহের গ্রন্থগুলো কি বেছে দিতে বাধ্য হয়েছিলেন, নাকি তার চাকর বিড়ির পয়সা জোগাড় করার জন্য ফেরিওয়ালার কাছে 1000 টাকার বই 5-10 টাকা বেচে দিয়েছে?
ইদানিং যে কথাটা বেশি মনে হয়, গ্রন্থ মালিকের অপগণ্ড নেশাগ্রস্ত ছেলেটি তার বাপের বুকের পাঁজরের মতো আদরের ধন বইগুলো পুরনো দোকানে বেচে প্যাথেড্রিন কিংবা হেরোইন কেনার পয়সা সংগ্রহ করেছে কিনা। একবার এই পুরনো বইয়ের দোকান থেকে আমি মহাকবি ক্যাটোর সাফারিংস অব ইয়ং ওয়ের্থার এর ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণের একটি কপি সংগ্রহ করেছিলাম। বইটা খুলে মালিকের সিলমোহরাঙ্কিত নাম ঠিকানা দেখে চমকে উঠেছিলাম। সত্যেন্দ্রনাথ দত্ত, 40 মসজিদ বাড়ি লেন, কলকাতা। নিজেকে প্রশ্ন করেছিলাম, ওই মসজিদ বাড়ি লেনের সত্যেন্দ্রনাথ ভদ্রলোকটি কি কবি সত্যেন্দ্রনাথ দত্ত? আমি আবেগে রোমাঞ্চিত হয়ে উঠলাম। আমার মনে হচ্ছিল স্বয়ং মহাকবি গ্যাটে কবি সত্যেন্দ্রনাথ মারফত এই বইটি আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। দান্তের রচনাবলীর একটি ইংরেজি অনুবাদ দোকানে এসেছে। এ ধরনের বই ধরে দেখতে কি যে আনন্দ! আমি ঝুঁকে পড়ে বইটার গ্রান নিচ্ছিলাম। ঠিক এই সময় আবু সাইদ পিছন থেকে আমার জামা ধরে টান দিল, দোস্ত দেখে যাও একটা মজার জিনিস। আবু সাইদ আমাকে হি করে ম্যাগাজিনের দোকানটা টেনে নিয়ে এলো। তারপর পাক্ষিক চিত্রিতা পত্রিকা খানা টেনে নিয়ে দেখিয়ে বলল, এই যে দোস্ত, কাভার দেখো, তোমার প্রিয়তম মহিলার পুরো পাতা জোড়া 3 রঙের ছবি। আমি দেখলাম কাভারে সত্যি সত্যি কন্যা সামারকের ছবি 3 রঙে ছাপা হয়েছে। মনে মনে একটা চোট পেয়ে গেলাম। আমার মুখ দিয়ে হঠাৎ করে কোনো কথা বের হলো না। সাইদ তার বড় বড় দাঁত দেখে হেসে বলল, দোস্ত, আমি বলিনি ওই মহিলা 2 নম্বরই জালমাল? তুমি শুধু শুধু ধূর্ত এই মহিলার পক্ষ নিয়ে অকারণে লোকজনের শত্রুতে পরিণত হচ্ছ। দোস্ত, ওকে প্লেগ রোগের জীবাণুর মতো বর্জন করো, নইলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তার অনেক বৃত্তান্ত আমি জানি। কাল সকালে আমার ঘরে এসে সব কথা জানাবো। সাইদের কথার কোনো জবাব দেয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমার মনের এখন এমন এক অবস্থা, তার সঙ্গে কোনো রকম বাদানুবাদ করতে ইচ্ছেও হলো না। কন্যা সামারকের বইটি যত ত্রুটি বা কলঙ্ক থাকুক না কেন, সেটা নিয়ে সাইদের সঙ্গে কোনো কথা বলতে আমার মন রাজি হলো না। আমি কিছুই বললাম না, হোস্টেলের দিকে হাঁটতে আরম্ভ করলাম। সাইদ বলল, একটু দাঁড়াও, একটা ম্যাগাজিন কিনে নি, পরে কাজে আসতে পারে। সে রাতে 1000 চেষ্টা করেও আমি 2 চোখের পাতা এক করতে পারলাম না। কন্যা সামারক সম্বন্ধে আমার 1000 চিন্তা করেও কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। মহিলা কেমন, যার হৃদয়ে এমন তীব্র যন্ত্রণা, জীবন জিজ্ঞাসা যার এমন প্রখর, সে কি করে একটি আধাপর্ণ ম্যাগাজিনে নিজের ছবি ছাপতে পারে? বারবার ঘুরে ফিরে একটা কথাই আমার মনে জেগে উঠতে লাগলো, আমি একটা বোকা। কিন্তু আমি যে বোকা সে কথাটা নিজেই জানি না। আমি সব ব্যাপার এমন দেরিতে জানতে পারি কেন? সবাই আমাকে ঠকিয়ে যাবে, এই কি আমার ভাগ্য? নিজের গভীর দুর্ভাগ্যের কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙে অনেক দেরিতে। প্রাতকৃত্য সেরে ক্যান্টিনে গিয়ে দেখি ক্যান্টিন খালি। আমি ঘুরে দেখলাম 9:30 বাজে। এতক্ষণ আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কোনো রকমের নাস্তা খেয়ে নিলাম। দোতলায় উঠবো বলে সিঁড়িতে পা দিয়েছি, এমন সময় মনে পড়ে গেল সাইদ আমাকে গতকাল সন্ধ্যেবেলা বলেছিল আমি যদি জানতে চাই তাহলে কন্যা সামারক সম্বন্ধে সে অনেক গোপন সংবাদ জানাতে পারে। আমি চরণে চরণে 3 তলায় উঠে ভেজানো দরজা ঠেলে সাইদের ঘরে প্রবেশ করলাম। কিন্তু ঘরে ঢুকে দেখি সাইদ বিছানার উপর উপুড় হয়ে রয়েছে, পরনের লুঙ্গি খোলা। তার বিছানা চাদরটা একটা বিরাট অংশ ভিজে গেছে। বালিশের কাছটিতে কন্যা সামারকের ছবি সহ ম্যাগাজিনটা পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার বুঝতে বাকি রইল না, আমাকে দেখা মাত্রই সাইদ চমকে উঠল। তাড়াতাড়ি বালিশ টেনে চাদরের ভেজা অংশ ঢেকে ফেলল। সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আমি কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে চলে এলাম। আমার মনে কন্যা সামারক সম্বন্ধে একটা নির্ভেদ জন্ম নিল। যে ভদ্রমহিলা আধাপর্ণ ম্যাগাজিনে ছবি ছাপতে দেয় এবং সে ছবি দেখে মানুষ তার নামের সঙ্গে কিছুতেই কন্যা যুক্ত হতে পারে না। সামারক এখন থেকে শুধু সামারক, কন্যা সামারক। সামারকের সঙ্গে কন্যা শব্দটি যুক্ত রাখতে আমার মন আর সায় দিচ্ছে না। সামারক বিবাহিত, 1 সন্তানের জননী এবং স্বামীর সঙ্গে অনেক দিন হলো সম্পর্ক ছিন্ন করেছে। তার বয়স হয়েছে। আমি তার কানের গোড়ায় বেশ কটা পাকা চুল দেখেছি, যদিও সে আশ্চর্য কৌশলে সেগুলো আড়াল করে রাখতে জানে। প্রচলিত সংজ্ঞা অনুসারে তাকে কুমারী বলা কিছুতেই সঙ্গত নয়।
তারপরেও এ পর্যন্ত তাকে আমি কুমারী বলেই প্রচার করে আসছি। শামারকের সৌন্দর্যের মধ্যে আমি সন্ধান পেয়েছিলাম এমন এক বস্তুর যা অত্যন্ত নিরীহ এবং সরল বন্য হরিণীকে মানায়। ঋতুবতী হওয়ার আগে কিশোরীর শরীরে যা আলোকিত করে রাখে। আমি মনে করেছিলাম শারীরিক বিবর্তনের মধ্যেও সেই মৌলিক বিষয়টি শামারক ধরে রেখেছিল। এখন দেখছি আমার সেই ধারণা সঠিক। নিশ্চয় তার গহন মননে এমন এক কামনা কাজ করে, সে চায় ইতর মানুষেরা তার ছবির সঙ্গে থাকুক। আমি নিজে শামারক সম্পর্কিত যে ভাবমূর্তি তৈরি করেছিলাম তার উপরের নিকেলগুলো ঝরে গেল এবং কন্যা শামারকের অর্ধেক অস্তিত্ব আমার মন থেকে মুছে গেল। লোকে আমাকে বোকা মনে করতে পারে, আসলে আমি তো বোকাই। কিন্তু শামারকের সঙ্গে কন্যা যোগ করাটাকে যদি কেউ বোকামো মনে করেন, আমি মেনে নেব না। তাহলে পঞ্চস্বামীর ঘরণী দ্রৌপদীকে মানুষ শ্রুতি বলবে কেন? খ্রিস্ট জননীকেও বা কেন কুমারী বলবে? আমার বেদনা হলো আমার কন্যাত্বের ধারণাটা শামারকের বেলায় বেজায় রকম মার খেয়ে গেছে। শামারককে আর কন্যা শামারক বলতে পারছি না। তারপর আমার কাছে তার একটা বিশেষ মূল্য রয়েছে, কারণ শামারক কবিতা লেখে। অবশ্যই কথা ঠিক, যারা কবিতার ভালো মন্দ বিষয়ে মতামত প্রদান করেন তারা শামারকের লেখাগুলো কবিতা হয়েছে বলে মেনে নিতে চাইবেন না। শামারক যদি দীর্ঘকাল চর্চা করে ছন্দ, মাত্রা এইসব ঠিকমতো বসাতে শিখত, তাহলে তারা ভিন্ন রকম ধারণা পোষণ করতে বাধ্য হতেন। তার মনে ভাবনাগুলো যেভাবে এসেছে অদল বদল না করে সেভাবেই প্রকাশ করেছে কবিতায়। তার শক্তি এবং সততা নিয়ে আমি অনুমাত্র সন্দেহ ও পোষণ করিনি। আমার মনে হলো তারপরও শামারকের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করতে পারবো, কারণ নিজেকে সে যা নয় তেমন দেখাতে চায় না। আমি অপেক্ষা করছিলাম শামারক আগামী শুক্রবার এলে তার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলা যাবে। একটা ব্যাপার তার সঙ্গে আমি স্পষ্ট করে নিতে চাই, ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী তার চাকরির ব্যাপারটার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেছেন। আমি জানি আমি নিতান্তই তুচ্ছ এবং আলাদা মানুষ। এই আলাদা মানুষটাকেই তিনি ঘুম থেকে জাগিয়ে অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তার ডিপার্টমেন্টে শামারক যাতে না আসতে পারে সেজন্য আমার সাহায্য কামনা করেছিলেন। নেহায়েত ঘটনাক্রমে বাংলা একাডেমিতে আমার সঙ্গে শামারকের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাৎটাই আমার বিপদের কারণ হয়েছে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, ডক্টর মাসুদের মতো বিশ্ববিদ্যালয়ের বাঘা কর্তা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন। এই সমস্ত মানুষ এলাকায় আমাকে আর কোনোদিন মাথা তুলতে দেবেন না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে আমাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবেন, আত্মহত্যা করেও আমি রক্ষা করতে পারবো না। এক কাজ করি না কেন, যে শামারকের চাকরিকে কেন্দ্র করে আমার ওই দুর্গতির শুরু, শামারককে সেটা পাইয়ে দেবার লড়াইটা আমি করিনি কেন? সেটা আমার অযোগ্য কাজ হবে না। কিছু মানুষ আমার শত্রু হবে বটে, অধিকাংশই তারিফ করবে, বলবে ছেলেটার বুকের পাটা আছে, সুন্দর মহিলার জন্য বিপদ ঘাড় নিতে একটুও ভয় পায় না। আমার দুর্বলতা এবং আমার শক্তির কথা আমি জানি। দুর্বুদ্ধি এবং কূট কৌশল আমি পণ্ডিতদের সঙ্গে এটি উঠতে পারবো না, কিন্তু সাহস এবং ধৈর্য বলে এদের সবাইকে পরাজিত করতে পারি। মনে মনে স্থির করে নিলাম, শুক্রবারে শামারক এলে বিশ্ববিদ্যালয়ে তাকে ঢুকিয়ে দেওয়ার একটা সুড়ঙ্গ পথ তৈরি করার কলা কৌশল নিয়ে আলোচনা করা যাবে। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। 13তম পর্ব। শামারক শুক্রবার ঠিক বেলা 3টের সময় আমার ঘরে এলো। আমি ভেবেছিলাম সে 4টেয় আসবে। আজকে তার পোশাকের সামান্য পরিবর্তন দেখলাম। সে হাতের কোনোই অবধি লম্বা ব্লাউজ পরেছে, চুলগুলো বেঁধেছে টেনে খোপা করে। তার দোল দোলানো খোপাটায় প্রতি পদক্ষেপে আন্দোলিত হচ্ছে। শামারক যাই পড়ুক না কেন তাকে সুন্দর দেখায়। রোদের ভেতর দিয়ে আসায় তার মুখটা লাল হয়ে উঠেছে। সে আমার 3 পায়া চেয়ারটা টেবিলে ঠেস দিয়ে বসতে বসতে বলল, বুঝলেন জাহিদ সাহেব, আপনার বিষয়ে একটা মাত্র প্লাস পয়েন্ট আমি আবিষ্কার করতে পেরেছি, নইলে আপনার সবটাই নেগেটিভ। আপনি একটা বিশ্রী ঘরে থাকেন, নোংরা জামা কাপড় পরে ঘুরে বেড়ান, আর দেখতেও আপনি সুন্দর নন।
আমি বললাম নেগেটিভ দিকগুলো তো জানলাম, এখন প্লাস পয়েন্টটার কথা বলুন। সে বলল, আপনি শুনলে আবার চটে যাবেন না তো? বললাম, না, চটবো কেন? সে কপালের ঘাম ছোট রুমালে মুছে নিয়ে বলল, শুধু লিকার চিনি দিয়ে চাটা আপনি এত ভালো বানান যে আপনার অন্য সব অপূর্ণতা ক্ষমা করে দিতে ইচ্ছা করে। আমি খুব খুশি হয়ে গেলাম। বললাম, আপনাকে কি 1 কাপ বানিয়ে দেব? সামারক বলল, আপনি হিটারে পানি গরম করতে থাকুন, আমি টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়ে আসি। আমি কেতলিটা পরিষ্কার করে হিটারটা জ্বালালাম। সামারক হাত মুখ ধোয়ার জন্য টয়লেটে ঢুকলো। টয়লেট থেকে বেরিয়ে বলল, হাত মুখ মোছার মতো আপনার ঘরে কিছু আছে? আমি গামছাটা বাইরে দিলাম। সে হাত মুখ মুছতে মুছতে বলল, এই মাত্র আরো একটা প্লাস পয়েন্ট আমি আবিষ্কার করলাম। আমি বললাম, বলে ফেলুন। সামারক বলল, আপনার টয়লেটটিও ভারী খড়খড়ে। একটু হাসলাম। চাটা বানিয়ে তার দিকে বাড়িয়ে দিলাম। সে কাপটা হাতে তুলে নিয়ে বলল, আমার বইটা পড়েছেন? আমি বললাম, পড়তে চেষ্টা করেছি। কিছু বলবেন? হ্যাঁ, আমার লেখাগুলোর ব্যাপারে কথা বলতেই তো এলাম। আমি বাক্স খুলে তার কবিতার খাতাটা হাত ছুঁয়ে বের করলাম। সামারক চায়ে চুমুক দিতে দিতে বলল, এখন নয়, এখন নয়। এই বদ্ধ ঘরে এমন গুমোট গরমের মধ্যে কি কবিতা আলোচনা চলে? রোদটা একটু পড়ুক, আপনাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বসবো। তখন কবিতা পড়ে শোনাবো। আমার এক বন্ধুও আসবে। সামারক আমাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে এবং কবিতা পড়ে শোনাবে শুনে ভেতরে ভেতরে খুবই উল্লসিত হয়ে উঠেছিলাম। কিন্তু তার একজন বন্ধু আসার সংবাদে আমার উৎসাহে ভাটা পড়ে গেল। তবে সামারককে সেটা জানতে দিলাম না। সে আমার কাছে জানতে চাইল, আচ্ছা জাহিদ সাহেব, আপনি কি কাজ করেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন না? সে জবাব দিল, আপনি তো আমাকে বলেননি। জানবো কেমন করে? আমি বললাম, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার হিসেবে নামটা রেজিস্ট্রেশন করেছি এবং মাসে মাসে সামান্য স্কলারশিপ পেয়ে থাকি। সামারক চা শেষ করে কাপটা টেবিলে রাখলো। তারপর বলল, আপনি এত ট্যালেন্টেড মানুষ হয়েও এমন পোকা বাছায় কাজটি নিলেন কেন? আমি বললাম, আর কি করতে পারতাম, সংবাদপত্রের চাকরি। হঠাৎ করে সামারক জিজ্ঞেস করল, আপনার সিগারেট আছে? আমি একটু হকচকিয়ে গেলাম। আপনি সিগারেট খান? সে বলল, কেন, সিগারেট খেলে দোষ কি? গ্রামে দেখেননি, মেয়েরা সবাই ঘরে উপটানে। আসলে আপনাদের পুরুষদের চিন্তাগুলো এমন এক পেশাভাবে বদ্ধমূল হয়ে গেছে যে মনে করেন সবটাতেই আপনাদের একচেটিয়া অধিকার। আমি জবাব দিতে পারলাম না। পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবাই এমন উঠে পড়ে লেগেছে, মাঝে মাঝে মনে হয় পুরুষ হয়ে জন্মগ্রহণ করে মস্ত অপরাধ করে ফেলেছি। জন্মগ্রহণ করাটা যদি আমার ইচ্ছের উপর নির্ভর করত, আমি নারী হয়ে জন্মগ্রহণ করতাম। ঘরে সিগারেট ছিল না। দোকানে গিয়ে 1 প্যাকেট স্টার সিগারেট কিনে আনলাম। প্যাকেটটা খুলে তাকে একটা দিলাম এবং নিজে একটা ধরালাম। সামারক সিগারেটের টান দিয়ে খক খক করে কেশে ফেললো এবং কাশির বেগটা কমে গেলে বলল, আপনি বাজে সিগারেট খান কেন? বললাম, আমার ক্ষমতা যা তাতে ওই স্টারই কিনতে পারি। সামারক আধা পড়া সিগারেটের বাটটি অ্যাশট্রেতে রাখতে রাখতে বলল, আমি আপনাকে 1 কার্টন ভালো সিগারেট গিফট করব। আমি বললাম, তারপর কি হবে? সে বলল, আপনি অমন করে কথা বলছেন কেন? আপনি আপনার দারিদ্র নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করেন। দারিদ্রকে গ্লোরিফাই করার মধ্যে মহত্ব কিছু নেই। আমি সামারককে কিছুতে আসল বিষয়ের দিকে টেনে আনতে পারছিলাম না। যে কথাগুলো ভেবে রেখেছি কি করে তার প্রকাশ করা যায় তার একটা উপলক্ষ সন্ধান করছিলাম। সে বারবার পাশ কাটিয়ে যাচ্ছিল। এভাবে কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার পর আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। সামারক জানতে চাইল, আপনি এখন লিখছেন না কেন? আমি বললাম, লেখা আসছে না। বেশ কিছুদিন থেকে একটা নাটক লেখার কথা ভাবছি। বিষয়টা আমার মনে ভীষণ ধাক্কা দিচ্ছে। সামারক বলল, আপনি কিছু মনে করবেন না। আমি পা দুটো আপনার বিছানায় একটু টেনে দিচ্ছি। তারপর পা দুটো প্রসারিত করে টেবিলের উপর রাখলো। কি সুন্দর ফর্সা সামারকের পা! আমার ছুঁয়ে দেখার ইচ্ছে প্রবল হয়ে উঠল। খুব কষ্টে সেই ইচ্ছেটা দমন করলাম। সে বলল, আপনার নাটকের থিমটা বলুন দেখি। আমি বললাম, একটুখানি কমপ্লিকেটেড। গল্পটা আমি মডার্ন মাইন্ড বলে একটা সাইকোলজিক্যাল রচনার সংকলনে পেয়েছি। সামারক বলল, বলে যান। আমি বলে যেতে লাগলাম। খোদাবক্স নামে একটি তরুণ ছাত্র
কলকাতা মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছিল। অত্যন্ত গরিব। একটি বাড়িতে খাওয়ার পড়ার জন্য তাকে জায়গির থাকতে হতো। সেখানে সে একটি মেয়েকে পড়াতো। মেয়েটি স্কুল ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটির প্রতি খোদাবক্সের মনে এক ধরনের উষ্ণ অনুরাগ জন্ম নিয়েছিল। খোদাবক্স একদিন কলকাতা ময়দানে একটি জাদুকরকে খেলা দেখাতে দেখে জাদুকরের শূন্য টুপি থেকে কবুতর উড়িয়ে দিল, গুটে থেকে তাজা গোলাপ ফুল বের করে আনলো। এরকম আরো নানা আশ্চর্য জাদুর খেলা দেখার পর খোদাবক্সের মনে একটা বড় রকমের পরিবর্তন এলো। সে চিন্তা করলো, অস্থি ঘেটে আর মরা কেটে কি ফল। জাদু যদি না শিখতে পারি তো জীবনের আসল উদ্দেশ্যই মাটি হয়ে গেল। সে কাউকে কিছু না বলে জাদুকরের সাগরেদ হয়ে শহরে শহরে ঘুরতে আরম্ভ করলো। গল্প বলার মাঝখানে সামারক আমাকে থামিয়ে দিল। আপনি বলছেন যে সে এক বাড়িতে জায়গির থাকতো, সে বাড়ির মেয়েটিকে ভালোবাসত, সেই মেয়েটির কি হলো? আমি বললাম, একটু অপেক্ষা করুন, বলতে আরম্ভ করলাম। খোদাবক্স জাদুকরের সঙ্গে ভারতবর্ষের নানা শহরে ঘুরতে ঘুরতে পেশোয়ার চলে এলো। জাদুকরের কাছ থেকে সব খেলা শেখার পর বলল, আপনি এখন আমাকে আসল জাদু শেখান। জাদুকর বলল, আমার যা জানা ছিল সব শিখিয়ে দিয়েছি তোমাকে, আমি এর বেশি কিছু আর জানি না। খোদাবক্স বলল, আপনি যা শিখিয়েছেন তা তো হাতের চালাকি, আমি আসল জাদু শিখতে চাই। জাদুকর বলল, আসল জাদু বলতে কিছু নেই, এই হাতের চালাকির উপর দিয়েই জগৎ চলছে। খোদাবক্সের মন প্রতিবাদ করে উঠল, এত বিশাল জগতের সবটা চালাকির উপর চলতে পারে না। নিশ্চয় এক অদৃশ্য শক্তি এই জগৎকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি সেই শক্তির সঙ্গে পরিচিত হব এবং সেই শক্তি আমার মধ্যে ধারণ করব। জাদুকর বলল, হীরের মতো কঠিন তোমার জেদ এবং আকাশ স্পর্শী তোমার উচ্চাকাঙ্ক্ষা। তুমি হিমালয়ের জঙ্গলে গিয়ে সন্ধান করে দেখতে পারো। প্রাচীনকালের জ্ঞানী মানুষদের খাঁটি শিষ্য এক আধজনের সঙ্গে ভাগ্য থাকলে দেখা হয়ে যেতে পারে। তারপর খোদাবক্স হিমালয়ের জঙ্গলে সন্ধান করতে আরম্ভ করল। অনেক সন্ন্যাসী ফকিরের সঙ্গ করলো, কিন্তু খোদাবক্সকে অত্যন্ত বেদনার সঙ্গে সত্য মেনে নিতে হলো যে তারা ঝুটা এবং জাল। সে আশা একরকম ছেড়েই দিয়েছিল। ভুটানের এক গুহায় সে এক বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পেয়ে গেল। সন্ন্যাসী তার পিঠে হাত দিয়ে বলল, তুমি যা সন্ধান করছো কারো কাছে পাবে না, তোমাকে নিজের ভেতর ডুব দিয়ে সে জিনিসটা বের করে আনতে হবে। তারপর খোদাবক্স কিছুটা তার মন থেকে এবং কিছুটা প্রাচীন যোগশাস্ত্রের সংস্কৃত পাণ্ডুলিপি ঘেটে ধ্যান করার একটা নতুন পদ্ধতি তৈরি করলো। দীর্ঘদিন ধ্যান করে সে একটা আশ্চর্য শক্তির অধিকারী হয়ে গেল। এই শক্তিটা পুরোপুরি রপ্ত করার পর মানুষের সমাজে ফিরে আসে। তখন ওই শক্তির খেলা দেখিয়েই সে জীবিকা নির্বাহ শুরু করে। সে বিনা চোখে দর্শন করারও একটা পদ্ধতি বের করেছে। লোমকূপ দিয়ে খোদাবক্স সবকিছু দেখতে পায়। চোখ বেঁধে দেওয়ার পরও সে গাড়ি ঘোড়া পূর্ণ জনাকীর্ণ রাজপথে সাইকেল চালিয়ে যেতে পারে। একটি বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে একটি মাত্র আঙ্গুল বের করে বাইরে কি আছে বলে দিতে পারে। খোদাবক্সের বক্তব্য হলো, মানুষ লক্ষ লক্ষ বছর ধরে চোখকে দেখার কাজে ব্যবহার করে আসছে বলেই চোখ দিয়ে সে দেখতে পায়। একইভাবে মানুষ কানকে শোনার কাজে লাগিয়েছে বলেই সে কান দিয়ে শুনতে পায়। আসলে মানুষের দেখার ক্ষমতা চোখে নয়, শোনার ক্ষমতা কানে নয়, ক্ষমতা ভিন্ন জায়গায় অধিষ্ঠান করেছে। যেমন পুলিশ চোর ধরে, এটা পুলিশের ক্ষমতা নয়, সে একটা বিশেষ ক্ষমতার নির্দেশ পালন করছে। আমাদের গল্পে খোদাবক্সের সঙ্গে ওই বিশেষ ক্ষমতার পরিচয় হয়েছে। এতদূর পর্যন্ত শোনার পর সামারক বলল, বাহ, ভয়ঙ্কর কমপ্লিকেটেড এবং একেবারে অরিজিনাল আইডিয়া। দিন আপনার পচা সিগারেট আরেকটা। আমি সিগারেট ধরিয়ে দিলাম। সামারক টানতে থাকলো। আমি বললাম, আমার কাহিনীটা এখনো শেষ হয়নি। সামারক বলল, বলে যান। আমি বলে যেতে থাকলাম, ওই আশ্চর্য শক্তি অর্জন করার জন্য খোদাবক্সকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে। এখন খোদাবক্স ফুলের রং দেখতে পায় না, সঙ্গীত তার চিত্ত চঞ্চল করে না, শিশুর হাসি তার মনে সুখানুভূতি সৃষ্টি করে না, নারীর যৌবন তাকে উদ্দীপিত করে না। নিজের ভেতর আশ্চর্য শক্তি ধারণ করে ঈশ্বরের মতো এক আবিচ্ছিন্ন জীবন যাপন করে। খোদাবক্সের এই যে সব রকমের অনুভূতির লুপ্তি ঘটল, এটাই হলো তার ট্র্যাজেডি। আসলে সে এখন আর মানুষ নেই। খোদাবক্সের কাহিনীর ভেতর দিয়ে আমি আধুনিক মানুষের জীবনের ট্র্যাজিক দিকটি তুলে ধরতে চাই।
আধুনিক মানুষ তার জ্ঞাত অজ্ঞাত সারে সেই আশ্চর্য শক্তির সন্ধান করে যাচ্ছে, ফলে সে আর মানুষ থাকছে না। শামারক তার বড় বড় চোখ দুটো মেলে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি থেকে প্রশংসা ঝরে পড়ছে। সে বলল, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে গোটা বিষয়টা যদি পরিস্ফুট করে তুলতে পারেন, ফাউস্টের মতো একটা চমৎকার দৃষ্টান্ত তৈরি হবে। আমি বললাম, রাতের স্বপ্ন যদি দিবসে কোনোদিন আকার লাভ করে, হয়তো একদিন এই নাটক আমি লিখব। শামারক বলল, আপনি লিখতে পারেন বা না পারেন সেটা পরের ব্যাপার। এরকম একটা উজ্জ্বল আইডিয়া আপনার মনে এসেছে, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাবো। এরপর আরেক কাপ চা হয়ে যায়। এবার আমিই বানাই। আমি বললাম, আমার হিটারটা অত্যন্ত খেয়ালি, অনভিজ্ঞ মানুষকে পছন্দ নাও করতে পারে, সুতরাং আমি রিস্ক নিতে পারবো না। শামারক বলল, আচ্ছা আপনি হিটারে পানি বসান, আমি কাপগুলো ধুয়ে নিয়ে আসি। শামারক বেসিনে কাপ ধুতে গেল। এই সময় আমার ঘরে একজন দীর্ঘকায় ভদ্রলোক প্রবেশ করে বললেন, আচ্ছা এই ঘরে কি নাহিদ হাসান থাকেন? ভদ্রলোক চিবিয়ে চিবিয়ে কথা বলেন। দীর্ঘদিন বিলেত আমেরিকায় থাকলে বাঙালির উচ্চারণ পদ্ধতির মধ্যে যে একটা ধাতবতা জন্মায় এবং টেনে টেনে নাসিক্যধ্বনি সহকারে বাংলা বলেন, এই ভদ্রলোকের কথা বলার ঢঙে তার একটা আভাস পাওয়া গেল। আমি বললাম, আমার নামই জাহিদ হাসান। ভদ্রলোক এবারে আমার দিকে হাতের অর্ধেকটা বাড়িয়ে দিলেন। আমি বিরক্ত হলাম, তবু 5 আঙ্গুলের সঙ্গে করমর্দন করে বিলেত ফেরতের মর্যাদা রক্ষা করলাম। ভদ্রলোকের মেরুদণ্ডটি একেবারেই সোজা, মনে হয় বাঁকাতে পারেন না। চোখ দুটো ঘোলা ঘোলা। তিনি তার এই ইঙ্গবঙ্গ উচ্চারণে জানালেন, আমার নাম সোলেমান চৌধুরী। আপনার এখানে শামারক বলে এক মহিলার আসার কথা ছিল, আমি তার খোঁজেই এসেছি। এই সময় কাপগুলো হাতে করে শামারক বেরিয়ে সোলেমান চৌধুরীকে দেখে সে বলল, তোমার চিন্তা অসুবিধা হয়নি তো? সোলেমান চৌধুরী বললেন, অসুবিধে হয়নি। অসুবিধা হবে কেন? আমি তো ঢাকার ছেলে নই। চলো, সবাই অপেক্ষা করছে। শামারক বললে, এত গরমের মধ্যে যাবো কোথায়? বসো, চা খাও, বেলা পড়ে আসুক। সোহরাওয়ার্দী উদ্যানে যাব এবং জাহিদ হাসান সাহেবকে আমার কবিতাগুলো পড়ে শোনাবো। নিতান্ত অনিচ্ছায় সোলেমান চৌধুরী সাহেব আমার খাটে তার দামি নিতম্বের একাংশ স্থাপন করে বললেন, কবিতা পড়ে শোনাবে? তাহলে তো হয়েছে, আমার পুরনো মাথা ব্যথাটা আবার নতুন করে জেগে উঠবে। তোমার যখন মাথা আছে, ব্যথাও আছে, এবং সে ব্যথা জেগে উঠতে পারে। কিন্তু আমি জাহিদ সাহেবকে কবিতা না শুনিয়ে কোথাও যেতে চাই। একথা বলে শামারক চেয়ারটা টেনে বসতে গেল, অমনি সে উল্টে মেঝের উপর পড়ে গেল। আঘাতটা তার লেগেছে, যদিও সে মুখে কিছু বলল না, কিন্তু মুখের ভাবে সেটি প্রকাশ পেল। সোলেমান চৌধুরী শ্লেষ মিশিয়ে বললেন, কবিতা শোনাতে গেলে মাঝে মাঝে এমন আছাড় খেতে হয়। দুজনের বাদানুবাদের মধ্যে আমার বলার কিছু খুঁজে পেলাম না। অবশ্য আমার বুঝতে বাকি রইল না, ইনি সেই সোলেমান চৌধুরী যার কথা আবুল হাসনাত সাহেব আমাকে বলেছিলেন। শামারককে নিয়ে তিনি হাসনাত সাহেবের কাছে চাকরির ব্যাপারে অনুরোধ করেছিলেন। শামারক একটা চমৎকার গোলাপ, কিন্তু তার অনেক কাটা, কথাটা আমার মনে ছ্যাট করে ভেসে উঠল। হাতে ময়লা লেগে যাবে এই ভয়ে অতি সন্তর্পণে সোলেমান চৌধুরী কাপটা হাতে নিয়ে আমার তৈরি আশ্চর্য চায়ে চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন। বুঝলাম তার রুচিতে আটকে যাচ্ছে। আমার চা খেয়ে হেঁটে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এলাম। শরতের অপূর্ব সুন্দর বিকেল, ঝিরিঝিরি হাওয়া বইছে, চারপাশের প্রকৃতি জীবন্ত। যেদিকেই চোখ যায় মনে হবে কোথাও শূন্যতা, কোথাও অপূর্ণতা নেই। সর্বত্র প্রাণ যেন তরঙ্গিত হয়ে উঠেছে। আমরা উদ্যানের পুকুরের পশ্চিম দিকের পুকুর পাড়টির কাছে ঘাসের উপর বসলাম। এত সুন্দর জাজিমের মতো নরম ঘাস যে আমরা শুয়ে পড়তে ইচ্ছে করছিল। সোলেমান চৌধুরী ইতস্তত করছিলেন। তিনি জুতোর ডগা দিয়ে পরীক্ষা করে দেখছিলেন ঘাসের তলা থেকে পানি কাদা উঠে এসে তার প্যান্টটা ময়লা করে দেবে কিনা। অগত্যা তাকেও বসতে হলো। শামারক সোলেমান চৌধুরীকে বলল, এবার তুমি একটা সিগারেট জ্বালাও এবং একটু টেনে টেনে আমাকে দাও। সোলেমান চৌধুরী সিগারেট ধরালেন এবং শামারক কবিতার খাতাটার পাতা উল্টাতে লাগলো। তারপর চুলের গোছাটা টেনে পেছনে ফিরিয়ে কবিতা পড়ার জন্য প্রস্তুত হলো। তার মুখের ভাবেই সেটা বোঝা যাচ্ছে। সোলেমান চৌধুরী জ্বালানো সিগারেটটা শামারকের হাতে ধরিয়ে দিল।
সে তাতে কটা নিবিড় টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কবিতা পড়তে আরম্ভ করলো। শামারুখের কণ্ঠস্বরটি মার্জিত, উচ্চারণে কোনো জড়তা নেই, এত তন্ময় হয়ে পাঠ করে যে অভিভূত না হয়ে পারা যায় না। প্রতিটি পংক্তি মনের ভেতর গেঁথে যায়। যেখানে আবেগ দেওয়ার প্রয়োজন সেখানে এমন সুন্দরভাবে এমন একটা গাঢ় আবহ সৃষ্টি করে, তার মাথা হাত দিয়ে আদর করে দেওয়ার ইচ্ছে জেগে ওঠে। কোনো কোনো অংশ পড়ার সময় তার স্বর জলতরঙ্গের মতো বেজে ওঠে। আমি নিজে নিজে যখন ওই কবিতাগুলো পাঠ করেছিলাম তখন অনেক জায়গায় ছন্দের ভুল এবং মাত্রায় বেশ কম ধরতে পেরেছিলাম, কিন্তু শামারুখ যখন পড়ে গেল মাত্রা দোষ এবং ছন্দের ভুল হয়েছে একথা একবারও মনে হলো না। একসঙ্গে 5টি ছোট বড় কবিতা পড়ল সে। আমি না বলে পারলাম না, আপনার পড়ার ভঙ্গিটি এতই চমৎকার যে ছন্দের ভুল মাত্রা দোষ এগুলো একেবারেই কানে লাগে না। শামারুখ বলল, আমার ছন্দ মাত্রা এসব ভুল হয় আমি জানি। এই বড় কবিতাটি যখন পড়বো আপনি দেখিয়ে দেবেন কোথায় কোথায় ত্রুটি আছে। এবার সুলেমান চৌধুরী বললেন, শামারুখ তুমি বড় কবিতাটাও পড়বে নাকি? শামারুখ বলল, অবশ্যই। সুলেমান চৌধুরী বললেন, তাহলে তো সন্ধে হয়ে যাবে, আমার বন্ধুরা অপেক্ষা করে আছে। শামারুখ জবাব দিল, থাকো, তোমার বন্ধুদের তো আর নতুন দেখছি না। সুলেমান চৌধুরীও খেপে গিয়ে বললেন, তুমিও তার নতুন কবিতা পড়ছো না, এ পর্যন্ত কত মানুষকে শোনালেন? শামারুখ জবাব দিল, আমার যত লোককে ইচ্ছে তত লোককে শোনাবো। তোমার মাতাল বন্ধুদের কাছে রোজ রোজ হাজিরা দিতে আমার প্রাণ চায় না। তোমার তারা থাকে, যাও, আমি জাহিদ সাহেবকে সবগুলো কবিতা পড়ে শোনাবো। সুলেমান চৌধুরী উত্তেজনাবশত উঠে দাঁড়ালেন, শামারুখের দিকে কটমটে চোখে তাকালেন, তারপরে এক পা করে চলে গেলেন। শামারুখ স্তব্ধ হয়ে বসে রইল। সুলেমান চৌধুরী তো চলে গেলেন, আমি চরম বেকায়দার মধ্যে পড়ে গেলাম। আমার মনে একটা অস্বস্তি বোধ পীড়া দিচ্ছিল। শামারুখ এবং সুলেমান চৌধুরীর সম্পর্কের রূপটা কেমন সে বিষয়ে আমি বিশেষ জ্ঞাত নই। হাসনাত সাহেবের কথা থেকে শুধু এতটুকু জানতে পেরেছি, বিলেতে সুলেমান চৌধুরী এবং হাসনাত সাহেব একই ফ্ল্যাটে থাকতেন। এই সুলেমান চৌধুরী একবার শামারুখের চাকরির তদবির করতে হাসনাত সাহেবের কাছে এসেছিলেন। সুলেমান চৌধুরী এবং শামারুখের ভেতরকার সম্পর্কের ধরনটা কেমন সেটা নিয়ে হাসনাত সাহেব কোনো কথা বলেননি। মনে মনে আমি নানা কিছু কল্পনা করলাম। এমনও হতে পারে সুলেমান চৌধুরী শামারুখের বন্ধু, আবার নারী পুরুষের বন্ধুত্বেরও তো নানা হেরফের রয়েছে। বিয়ে না করেও হয়তো তারা একসঙ্গে একই ছাদের তলায় বাস করেছে। অথবা এমন হতে পারে বিয়ে করবে বলে উভয়ের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। দুজনের সম্পর্কের মাঝখানে আমি কেমন করে এসে গেলাম এই কথাটা চিন্তা করে আমি মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমি যদি এই জায়গায় না আসতাম তাহলে দুজনের মধ্যে এমন একটা খাপছাড়া ব্যাপার ঘটতে পারত না। আমার সম্পর্কে সুলেমান চৌধুরী কি জানি ধারণা নিয়ে গেলেন। আমি তো আর বাচ্চা ছেলে নই। প্রথম থেকে ভদ্রলোক যে আমাকে অপছন্দ করেছেন সেটা বুঝতে কি বাকি আছে? ভদ্রলোক হাত মেলাবার সময় হাতের 5টি আঙ্গুল মাত্র বাড়িয়ে দিয়েছিলেন। নিতান্ত অনিচ্ছায় তার মহামূল্যবান নিতম্বের একটি অংশ মাত্র আমার খাটে রেখেছিলেন। মুখে দিয়েই আমার বানানো চায়ের কাপটি সরিয়ে দিয়েছিলেন। এই রকম একটি মানুষ যিনি প্রতিটি ভঙ্গিতে আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন, তার সঙ্গে বিকেলবেলায় সোহরাওয়ার্দী উদ্যানে এলাম কেন? আমাকে এখানে না আনলে কি শামারুখের চলতো না? ভদ্রমহিলা আমাকে নিয়ে কি করতে চান? আমি শামারুখের দিকে তাকালাম। সে চুপটি করে বসে আছে, মুখে কোনো কথা নেই। হাত দিয়ে টেনে টেনে পেছন থেকে চুলের গোছাগুলো মুখের উপর ছড়িয়ে দিচ্ছে। কালো চুল তার মুখের অর্ধেক ঢাকা পড়ে গেছে। আলুলায়িত শামারুখের এই গধূলি বেলায় সোহরাওয়ার্দী উদ্যানের পটভূমিকায় একটি সুন্দর ধাঁধার মতো দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে আমার মনে একটা আতঙ্কের ভাব জাগলো। এই মহিলা তার অপরূপ সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আমাকে কোথায় টেনে নিয়ে যেতে চাইছে? হঠাৎ ঝালমুড়ি বিক্রেতা, সফট ড্রিঙ্কওয়ালা এবং অন্য হকারদের চিৎকার আমাকে উঠে দাঁড়াতে হলো। সোহরাওয়ার্দী উদ্যান বিশেষ সুবিধার জায়গা নয়। এখানে যে কোনো অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে। 10-12 জন কিশোর চিৎকার করছে সাপ সাপ বলে এবং ইটের টুকরো, মাটির ঢেলা হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে। সাপের কথা শুনে আমার শির দ্বারা বেয়ে আতঙ্কের একটা শীতল স্রোত প্রবাহিত হলো।
শামারুখকে বললাম, তাড়াতাড়ি উঠে আসুন। সে সামনের চুলগুলো পেছনে সরাতে সরাতে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, ফেরিওয়ালারা সাপ সাপ বলে চিৎকার করছে, শুনতে পাচ্ছেন না? যেন কোথাও কিছু হয়নি। শামারুখ এমন ভাবে ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে বলল, অত ভয় পাচ্ছেন কেন? সাপ তো অত্যন্ত সুন্দর জিনিস। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি খেলে গেল। ফেরিওয়ালারা ইট পাটকেল ছুটতে ছুটতে মার মার বলে এগিয়ে আসছে। আমরা পলায়মান সাপের মাথাটি দেখতে পেলাম। লিকলিকে শরীরটা ঘাসের জন্য দেখা যাচ্ছে না। মাথাটা অত্যন্ত অন্তত হাতখানেক তুলে ধরে দ্রুত বেগে পালিয়ে প্রাণে বাঁচতে চাইছে। সোহরাওয়ার্দী উদ্যানের ঘনায়মান অন্ধকারেও দেখা গেল সাপের মাথা থেকে একটা সোনালি রেখা শিরদাঁড়ার উপর দিয়ে বয়ে গেছে। শরীরের রং ঘাসের মতো সবুজ। শামারুখ অনুচ্চ স্বরে চিৎকার করে উঠল, দেখেছেন সাপটা কি সুন্দর? পিঠের উপর সোনালি রেখাটি দেখেছেন? শামারুখ অবাক হয়ে ভয়তাড়িত সাপটাকে দেখছে। আমি তাকে হাত ধরে টানতে টানতে উদ্যানের বাইরে নিয়ে এলাম। বাংলা একাডেমির গোড়ায় এসে বললাম, কোথায় যাবেন বলুন, আপনাকে রিক্সা ডেকে দিই। সে বলল, এক কাজ করুন, আমাকে আপনার হোস্টেলে নিয়ে চলুন, গল্প করে একটা রাত কাটিয়ে দেয়া যাবে। আমার মনে হলো শামারুখ আমার সঙ্গে রসিকতা করছে, তাই আমি জানতে চাইলাম, আমি হোস্টেলে নিয়ে গেলে আপনি থাকতে পারবেন? সে বলল, কেন নয়, আমাকে তার চাইতেও আরো অনেক খারাপ জায়গায় রাত কাটাতে হয়েছে। আমি বললাম, আমাদেরটা ছেলেদের হোস্টেল, মহিলাদের সেখানে থাকতে পারে না। শামারুখ ফের জিজ্ঞেস করলেন, আপনাদের হোস্টেলে রাতে কোনো মহিলা থাকতে পারে না? আমি বললাম, কোনো কোনো মহিলা লুকিয়ে ছুবিয়ে থাকে, কিন্তু তারা ভালো মহিলা নয়। তার ঠোঁটে আবার সেই রহস্যময় হাসিটা খেলে গেল। আমাকে আপনি ভালো মহিলা মনে করেন তাহলে? তার কথা শুনে খেপে গেলাম। আমি বললাম, আপনি ভালো কিংবা খারাপ সে আপনার ব্যাপার, কিন্তু এখন যাবেন কোথায় বলুন, রিক্সা ঠিক করে দিই। এবার শামারুখের উত্তপ্ত কণ্ঠস্বর শুনলাম, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? একজন ভদ্র মহিলাকে শুধু রিক্সায় উঠিয়ে দিয়ে মনে করবেন মস্ত একটা দায়িত্ব পালন করেছি? ঢাকা শহরের রাস্তাঘাটের যা অবস্থা, এই ভর সন্ধেবেলা একেবারে একাকী কোথাও যাওয়ার জো আছে? রাস্তাঘাট চোর ছেঁচড় এবং হাইজাকারে ভর্তি। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। ভদ্রমহিলাকে নিয়ে আমি কি করি? শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম, আপনি বলে দিন আমাকে এখন কি করতে হবে। শামারুখ আমার চোখে চোখ রেখে সেই রহস্যময় হাসি হাসলো। তার ওই হাসিটি দেখলে আমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যায়। কি করব স্থির করতে না পেরে আচা ভুয়োর মতোই দাঁড়িয়ে রইলাম। শামারুখ হাতের ইশারায় একটা রিক্সা ডেকে চড়ে বসলো। আমাকে বলল, আপনি উঠে আসুন। আমার তো ভাবনা চিন্তা লোপ পাওয়ার জোগাড়। আমতা আমতা করে বললাম, আপনার সঙ্গে আমি আবার কোথায় যাব? শামারুখ ধৈর্যচ্যুতির লক্ষণ দেখা দিল। আপনি তো কম ধরনের লোক নন, বলছি উঠে আসুন। অগত্যা উঠে বসতে বাধ্য হলাম। নিজেকে যথাসম্ভব সংকুচিত করে রিক্সার এক পাশে আড়ষ্ট হয়ে বসলাম। শামারুখ বলল, আপনাকে নিয়ে আর পারা গেল না। অমন চোরের মতো হাত পা গুটিয়ে বসে আছেন কেন? আমরা যে রিক্সায় উঠেছি তার খোলের পরিসর নিতান্তই সংকীর্ণ। যদি আমি শরীরটা মেলে দেই, শামারুখের শরীরের সঙ্গে আমার শরীর ঠেকে যাবে, তার সঙ্গে আমার কোনোই সংঘর্ষ লেগে যাবে। রিক্সা যখন চলতে আরম্ভ করলো, আমি শামারুখের শরীরের ঘ্রাণ পেতে আরম্ভ করলাম। হালকা হাওয়ার টানে এক ধরনের মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। পুরপুরি নরম এক ধরনের ইন্দ্রিয় অবশ করা সুগন্ধি মেখেছে শামারুখ। আমার খুব ইচ্ছে করছিল তার হাত দিয়ে তার কাঁধ দুটো স্পর্শ করি, কিন্তু বাস্তবে ভিন্ন রকম কাজ করে বসলাম। রিক্সাওয়ালাকে বললাম, ভাই এক পাশে নিয়ে রিক্সা 2 মিনিট রাখবে? শামারুখ জিজ্ঞেস করলো, কেন রাখবে রিক্সা? আমি বললাম, সিগারেট জ্বালাবো। শামারুখ ঝংকার দিয়ে উঠলো, এই আপনার সিগারেট খাওয়ার সময়? আমি বললাম, সিগারেট খেলে আপনার অসুবিধা হবে? সে তেমনি ঝংকৃত গলায় বলল, আমার সুবিধা অসুবিধার কথা আপনি কি বুঝবেন? ঠিক আছে, জ্বালিয়ে নিন আপনার সিগারেট। রিক্সাওয়ালাকে কোথায় যেতে হবে সে কথা আমরা দুজনের কেউ বলিনি। শাহবাগের কাছাকাছি এসে সে জানতে চাইলে কোথায় যেতে হবে। আমি বললাম, মেম সাহেবের কাছে জেনে নাও। শামারুখ ধমকের স্বরে বলল, মেম সাহেব ডাকলেন কেন? বললাম, কি ডাকতে হবে আপনি বলে দিন। সে বলল, আপনার সঙ্গে কথা বলে লাভ নেই, আপনি একটা গ্রামীণ কুষ্মাণ্ড, বোধশক্তি কিছুই জন্মায়নি। আমি হেসে উঠতে চাইলাম। এতক্ষণে ঠিক করে ফেলেছেন আমি একটা গ্রামীণ কুষ্মাণ্ডই বটে? শামারুখ বলল,
ঢের হয়েছে, আর পাকামো করবেন না। রিক্সাওয়ালাকে বলল, ভাই গ্রিন রোড চলো। রিক্সা যখন এলিফ্যান্ট রোড ছাড়িয়ে যাচ্ছে, শামারক আমার গায়ে আঙ্গুলের গুঁতো দিয়ে বলল, সব ব্যাপারে তো আপনার হে হে করার অভ্যাস। মহিলার কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। বললাম, আপনার সঙ্গে এক রিক্সায় যাওয়া আমার সম্ভব হবে না। রিক্সাওয়ালাকে বললাম, ভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে যাও। শামারক আমার হাত দুটো ধরে ফেলে বলল, নামতে চাইলেই কি নামা যায়? আপনি তো অদ্ভুত মানুষ, একজন ভদ্রমহিলাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে বললেই হলো আমি চললাম। আশ্চর্য বীর পুরুষ। আমি বললাম, আপনার সঙ্গে আমার বনছে না, সুতরাং আমার নেমে যাওয়াই উচিত। ভদ্রমহিলা বললেন, আমার কথা শুনুন, তবেই বনবে। আমি বললাম, বলুন আপনার কথা। সে বলল, যে বাড়িতে যাচ্ছি ওরা হচ্ছে এমন মানুষ যাদেরকে বলা যায় ফিলথিলি রিচ, টাকা ছাড়া কিছুই বোঝে না। সুতরাং আপনার পরিচয় করিয়ে দেওয়ার সময় বলবো, আপনার বাবার 3 কোটি টাকার সম্পত্তি আছে, সাহিত্য চর্চা করেন বলেই এমন বাদাইম্মার মতো থাকেন। আমি চিন্তাও করতে পারছি না মহিলা আমাকে কোন ফাঁদে জড়াচ্ছেন। আমি বললাম, আমার বাবাও নেই, টাকাও নেই, আপনি আমাকে 3 কোটি টাকার মালিকের পুত্র এই পরিচয় দেবেন কেন? শামারক জবাব দিল, আপনি আমার সঙ্গে এক রিক্সায় যাচ্ছেন, আমার একটা ইজ্জত আছে না? সুন্দরী মহিলার সঙ্গে এক রিক্সা চড়ে এই এত দূর এসেছি, তার শরীরের ঘ্রাণে বুকের বাতাস পর্যন্ত আলোড়িত হয়ে উঠেছে, শরীরের স্পর্শে সুপ্ত সব বাসনা জেগে উঠেছে। এই মহিলা আমাকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে জল্লাদের হাতে তুলে দিতে চাইলেও আমি অমত করার মতো কিছু পেলাম না। যা আছে কপালে ঘটবে। রিক্সাটা এসে গ্রিন রোডের একটা বাড়ির সামনে দাঁড়ালো। জমকালো বাড়ি। বদ্ধ গেটের সামনে একজন বুড়ো মতো দারোয়ান টুলের উপর বসে আছে। শামারককে দেখে দারোয়ান অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে উঠে দাঁড়ালো। বেগম সাহেবা আপনি? শামারক জিজ্ঞেস করলো, আদিল সাহেব আছেন? দারোয়ান বললেন, জি। ভেতরে ঢুকে দেখলাম বাড়ির প্রাঙ্গণে লোহার রড এবং বালুর স্তূপ, দুখানি বড়সড় ট্রাক এক পাশে দাঁড়িয়ে আছে। এত সব লোহা লক্কর পেরিয়ে আমরা বাড়ির সামনে চলে এলাম। শামারক কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। দোহারা চেহারার একজন ফর্সাপনা ভদ্রলোক সামনে দাঁড়িয়ে। শামারককে দেখে ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে উঠলেন, আরে আরে শামারক, এতদিন পরে পথ ভুলে এলে নাকি? শামারকের পেছন পেছন আমিও ড্রয়িং রুমে পা রাখলাম। আমাকে দেখা মাত্রই ভদ্রলোকের উচ্ছ্বাস আপনা থেকেই থেমে গেল। জানতে চাইলেন, ইনি কে? শামারক বলল, উনার কথা পরে বলছি, বাড়িতে ফরিদা আপা আছেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ আছে। শামারক বলল, চলুন তার সঙ্গে আগে দেখা করি। ভদ্রলোকের পেছন পেছন শামারক সিঁড়ি বেয়ে দোতলে উঠতে আরম্ভ করলো। আমাকে বলল, জাহিদ সাহেব আপনি একটু অপেক্ষা করবেন, আমি উপর থেকে আসি। ড্রয়িং রুমে বসে আমি একটা সিগারেট জ্বালালাম। এই বাড়ির সমস্ত কিছুতেই কেবলই টাকার ছাপ, চোখে না পড়ে যায় না। সোফা সেটগুলো বড় এবং মোটাসোটা, দেয়ালে 8-9টা ফ্রেমে বাঁধানো ছবি। মনে হলো ওগুলো কোনো বিদেশি ক্যালেন্ডার থেকে কেটে বাঁধানো হয়েছে। এক পাশে আরবিতে আল্লাহ এবং মোহাম্মদ লেখা ক্যালিগ্রাফি, অন্যদিকে কাবা শরীফের অর্ধেক দেয়াল জোড়া একটা ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। এই ছবিগুলো দেখলে বাড়ির মালিকের রুচির একটা পরিচয় পাওয়া যাবে। বিদেশি ক্যালেন্ডার থেকে কেটে নেওয়া অর্ধনগ্ন নারীর ছবি গৃহস্বামী যেমন পছন্দ করেন, তেমনি ধর্মকর্মেও তার মতে। আল্লাহ, মোহাম্মদ এবং কাবা শরীফের অর্ধেক দেয়াল জোড়া সোনালী প্রেমে বাঁধা এই ছবি থেকে তার পরিচয় মেলে। ঘরে যেদিকেই তাকায় মনে হচ্ছিল সবখানে কাঁচা টাকা হুঙ্কার দিচ্ছে। এই ধরনের পরিবেশের মধ্যে এসে আমি ভয়ানক অসহায় বোধ করতে থাকি। আমার অস্তিত্বের অর্থহীন বড় বেশি পীড়ন করতে থাকে। এই ঘরের হাওয়ার মধ্যে এমন কিছু আছে যা আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। আরেকটা সিগারেট ধরাবো কিনা চিন্তা করছিলাম। এমন সময় দেখি সেই দোহারা ভদ্রলোক উপর থেকে নেমে এসে আমার উল্টো দিকে সোফায় বসলেন। তারপর আমার চোখ মুখের দিকে খুব ভালো করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম? জবাব দিলাম, জাহিদ হাসান। ভদ্রলোক মনে হয় এক টিকুটি করলেন। আমার মনে হলো নামটা তার পছন্দ হয়নি। তারপর তিনি জানতে চাইলেন কোথায় থাকি। বললাম, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। তিনি জিজ্ঞেস করলেন, ওখানে কি করেন? আমি বললাম, একজন রিসার্চ ফেলো। ভদ্রলোক এবার আরো নাজুক একটা প্রশ্ন করে বসলেন, শামারকের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি মনে মনে একটুখানি সতর্কতা অবলম্বন করলাম। শামারক আসার সময় রিক্সায় আমাকে বলেছিল এই বাড়িতে আমার বাবা যে 3 কোটি টাকার মালিক, আমার এই পরিচয় প্রকাশ করবে। মনে হলো ভদ্রলোক প্রশ্ন করে আমি সত্যি সত্যি 3 কোটি টাকার মালিকের ছেলে কিনা সেই জিনিসটি যাচাই করে নিতে চাইছে। এবার আমি ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম।
তার মাথার সবগুলো চুল পেকে যায়নি, আবার চুল কাঁচাও নেই। তার গলার ভাঁজে এর মধ্যে 3টি সাদা রেখা দেখতে পেলাম। বুঝতে পারলাম ভদ্রলোক নিয়মিত ঘাড়ে বগলে এবং গলায় পাউডার মেখে থাকেন। গলার মধ্যে সাদা 3টি রেখা, ওগুলো পাউডারেরই দাগ। আমি এবার ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েই জবাব দিলাম, শামারক আমার বন্ধু। তিনি ফের জানতে চাইলেন কি ধরনের বন্ধু। আমি বললাম, কি ধরনের বন্ধু বললে আপনি খুশি হবেন। এই সময় পর্দা ঠেলে শামারক ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার হাতে একটি ট্রেতে চায়ের সরঞ্জাম এবং প্লেটে 2টো রসগোল্লা আর 2খানা নিমকি। আমি বললাম, 1 কাপ চা ছাড়া কিছুই খাবো না, কারণ এখনই হোস্টেলে ফিরে ভাত খেতে হবে। শামারক আমাকে চা বানিয়ে দিল। আমি চায়ে চুমুক দিতে থাকলাম। সে রসগোল্লা এবং নিমকির প্লেটটা সেই দোহারা চেহারার ভদ্রলোকের সামনে বাড়িয়ে ধরে বলল, আদিল ভাই, এগুলো আপনিই খেয়ে ফেলবেন। ভদ্রলোক অত্যন্ত জোরের সঙ্গে জানালেন, আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। কিছুদিন হয় ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে। তারপর কথাটা ঘুরিয়ে নিতে চেষ্টা করলেন, মানে ডাক্তার বলছিলেন সময় অসময় মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যেতে পারে, তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করছি। আমার মনে হলো ভদ্রলোকের ডায়াবেটিস হয়েছে, কিন্তু সেটা শামারকের কাছ থেকে গোপন করতে চান। আমি চা শেষ করে উঠে দাঁড়ালাম। ভদ্রলোক সম্পর্কে আমার মনে একটা বিশ্রী ধারণা জন্ম নিয়েছে। আসার সময় তাকে ভদ্রতা দেখাবার কথাও ভুলে গেলাম। শামারক আমার পেছন পেছন গেট অব্দি এলো। সে জানালো আজকের রাতটা সে এখানেই কাটাবে, কারণ আদিল ভাইয়ের স্ত্রী ফরিদা আপা তাকে খুবই স্নেহ করেন। দেখা দিয়েই চলে গেলে ফরিদা আপা ভীষণ রাগ করবেন। তারপর আমাকে বলল, পরশুদিন বিকেলবেলা আমি যেন তাদের বাড়িতে যাই। আমার সঙ্গে তার নাকি অনেক কথা আছে। সে একটা ভাঁজ করা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর মধ্যে ঠিকানা লেখা আছে। গেটের বাইরে চলে এসেছি। শামারক আবার আমাকে ডেকে বলল, শান্তিনগর বাজারে গিয়ে আবুলের হোটেলের তালাশ করবেন। হোটেলের বাঁ দিকের গলিতে আমাদের বাড়ি। গ্রিন রোডের সেই বাড়ি থেকে আসার পর আমি মস্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। শামারকের সঙ্গে সুলেমান চৌধুরীর সম্পর্কের ধরনটা কি? সেদিন সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাগারাগি করে তিনি চলেও বা গেলেন কেন? শামারক আমাকে গ্রিন রোডের বাড়িটায় নিয়ে গেলেন কেন? আমার বাবা 3 কোটি টাকার মালিক, ওই বাড়িতেও এই পরিচয় বা দিতে হবে কেন? আমার মনে হচ্ছে আমি একটা অদৃশ্য জালের মধ্যে জড়িয়ে যাচ্ছি। একাধিকবারে এই চিন্তাও আমার মনে এসেছে, কোথাকার শামারক, কদিনের বা পরিচয়, এখনো তাকে ভালো করে জানিনে শুনিনে তার ব্যাপারের মধ্যে আমি জড়িত হয়ে পড়ছি কেন? আমার কি লাভ? বেরিয়ে আসতে চাইলেই পারি, কিন্তু আসবো কেন? অজগরের শ্বাসের মধ্যে কোনো প্রাণী যখন পড়ে যায় এবং আস্তে আস্তে চরম সর্বনাশের দিকে ছুটতে থাকে, আমার রক্তের মধ্যেও সর্বনাশের সেরকম নেশাই এখন কাজ করতে আরম্ভ করেছে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। 14তম পর্ব। 2 দিন পর শান্তিনগরের শামারকদের বাড়িতে গেলাম। বাড়ি চিনে নিতে বিশেষ কষ্ট হয়নি। আবুলের হোটেলের সামনের পানের দোকানটিতে যখন জিজ্ঞেস করলাম, দোকানদার আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, যে বাড়িতে 3 জন সুন্দরী মাইয়া মানুষ আর একটা বুড়া মানুষ থাকে, এই বাড়ি তালাশ করতেছেন। নাক বরাবর সিধা যাইবেন, তারপর বামে ঘুরবেন, গেটের সামনে দেখবেন একটা জলপাই গাছ, সেই বাড়ি। জলপাই গাছ দেখে আমি ভেতরে ঢুকলাম। 1 বিঘের মতো জমির মাঝখানে একটা গাছ, একটা ছোট একতলা ঘর, আর জমির চারপাশে বাউন্ডারি দেয়াল দেয়া আছে। এক পাশে তরি তরকারির বাগান। এক ভদ্র মহিলা প্লাস্টিকের পাইপ দিয়ে পানি দিচ্ছেন। অনন্ত সুন্দরী মহিলা, চোখ ফেরানো যায় না। মুখমণ্ডলটা ভালো করে তাকালে শামারকের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাবে। এই ধরনের ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ করে মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসতে চায় না। আমি ডান হাতটা তুলে সালাম দেওয়ার ভঙ্গি করলাম। ভদ্রমহিলা আমার দিকে মুখ তুলে তাকালে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এটা কি শামারকদের বাড়ি? মহিলা কথা শুনে বিরক্ত হলেন মনে হলো। আঙুল দিয়ে সামনের দরজা দেখিয়ে বললেন, ওদিক দিয়ে ঢোকেন। ঘরের দরজা খোলা ছিল। আমি জুতা না খুলে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম একেবারে সাধারণ একটি তক্তা পোষের উপর একজন প্রবীণ ভদ্রলোক ঝুঁকে পড়ে কি সব লিখছেন। চারপাশে ছড়ানো অজস্র ধর্মীয় পুস্তক।
ভদ্রলোকের মুখের দাড়ি একেবারে বুকের ধার অব্দি নেমে এসেছে এবং সেগুলো পেকে গেছে। ভদ্রলোককে আমি সালাম দিলাম। তিনি হাত তুলে আমার সালাম নিলেন এবং পরা পাওয়ারের চশমার ভেতর দিয়ে আমার আপাদমস্তক ভালো করে লক্ষ্য করলেন। ভদ্রলোক খুবই নরম জবানে জানতে চাইলেন আমি কেন এসেছি। আমি বিনয় সহকারে বললাম, সামারক আমাকে আসতে বলেছিল। এবার ভদ্রলোক আমার দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসলেন। গামছা দিয়ে ঝেড়ে একটা কাঠের চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসুন। আমি বসলাম, কিন্তু বাড়ির ভেতরে সামারকের উত্তপ্ত চিৎকার শুনতে পেলাম। আরেক মহিলার সঙ্গে সামারক চেঁচিয়ে ঝগড়া করছে। দুজনে কেউ কাউকে ছেড়ে কথা কইছে না। এমন সব খারাপ শব্দ তাদের মুখ থেকে বেরিয়ে আসছে, শুনলে কানে আঙুল দেওয়ার প্রয়োজন হয়। ভদ্রলোক টুলু টুলু বলে কয়েকবার ডাকলেন। ঝগড়ার আওয়াজের মধ্যে ভদ্রলোকের ডাক চাপা পড়ে গেল। আমার দিকে তাকিয়ে করুণ হাসি হেসে বললেন, আজ সকালবেলা থেকে আমার মেয়ে এবং পুত্রবধূ তুমুল ঝগড়াঝাটি করছে। এই প্রচন্ড চিৎকারের মধ্যেও ভদ্রলোককে নির্বিকার পড়াশোনা করে যেতে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কি লিখছেন? তার চোখে মুখে একটা লজ্জার আভাস খেলে গেল। বললেন, আমি কোরআন শরীফের ইয়াসিন সূরাটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। আমি জিজ্ঞেস করলাম, আপনি আরবি জানেন? তিনি বললেন, একসময় তো ভালোই জানতাম, 25 বছর সরকারি চাকরি করেছি। ভাবছিলাম রিটায়ার করার পর শান্ত মনে আল্লাহ রসুলের কাজ করব। তার হচ্ছে সব সময় অশান্তি। দেখছেন না মেয়ে এবং ছেলের বউ কিভাবে ঝগড়া করছে? ভদ্রলোককে আমার মরুভূমির মধ্যে দাঁড়িয়ে থাকা মসজিদের নির্জন গম্বুজের মতো মনে হলো। ভদ্রলোক অনুবাদের কিছু অংশ আমাকে দেখালেন। পড়তে আমার বেশ লাগলো। তিনি বললেন, কোরআনের ভাষারীতির মধ্যে একটা কবিত্ব আছে, সেই জিনিসটা ফুটিয়ে তুলতে না পারলে অনুবাদ সঠিক হয় না। আমি ভাষার অর্থ বুঝি, কিন্তু সুপ্ত কবিত্ববোধটুকু বাংলা ভাষায় আনতে পারিনি। আল্লাহ আমাকে সেই শক্তি দান করেন। তরকারি বাগানে যে ভদ্রমহিলা পানি দিচ্ছিলেন, তিনি এসে বললেন, আল্লুজান, আজ বিকেলে আমি মেজ আপার কাছে চলে যাব। এই জাহান্নামের মধ্যে আমার থাকা সম্ভব হবে না। ভদ্রলোক বললেন, আজ বিকেলেই যেতে চাও? তিনি বললেন, হ্যাঁ। ভদ্রলোক বললেন, আচ্ছা। ভদ্রমহিলা কেঁদে ফেললেন। তার আয়ত চোখ দুটো পানিতে ভরে উঠল। আমি যে যাই করুক সবসময় আচ্ছা বলে পাশ কাটিয়ে যান। আপনি যে যাই করুক সবসময় আচ্ছা বলে পাশ কাটিয়ে যান। আম্মাজান বেঁচে থাকলে এরকম আচ্ছা বলে চোখ বন্ধ করে থাকতে পারতেন? ভদ্রলোক কোন রকম উচ্চবাচ্য না করে চুপ করে রইলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছোট মেয়ে বান। ভেতরের ঘর থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। মনে হয় দুজনেই ক্লান্ত হয়ে পড়েছে। আমি চলে আসবো কিনা চিন্তা করছিলাম। সামারকের বাবা বললেন, আপনি একটু বসুন, আমি ভেতরে গিয়ে দেখে আসি কি অবস্থা। ভদ্রলোক ভেতরে গেলেন। অতর্কিতে সামারক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, এই যে জাহিদ সাহেব, কখন এসেছেন? সহসা আমি কোনো কথা বলতে পারলাম না। সামারককে এই অবস্থায় না দেখলে আমাদের দুজনের জন্য ভালোই হতো। সামারক বলল, আপনি এসেছেন, খুবই ভালো হয়েছে। আমাকে থানায় নিয়ে চলুন। আমি তো আকাশ থেকে পড়লাম। থানায় কেন? সামারক তার ডান বাহুটা আমার সামনে তুলে ধরে দেখালো। দেখেছেন, হারামজাদি কামড়ে আমার কি দশা করেছে। আমি দেখলাম সামারকের সুন্দর বাহুর মাংসের উপর অন্য মানুষ দন্তের ছাপ। মাংস কেটে ভেতরে প্রবেশ করেছে এবং দর দর করে রক্ত বেরিয়ে আসছে। আমি কি করব ঠিক করে উঠতে পারলাম না। বললাম, বাড়িতে ডেটল জাতীয় কিছু থাকলে লাগিয়ে আগে রক্তপাত বন্ধ করুন। সামারক বলল, না না, রক্তপাত বন্ধ করলে থানা কেস নিতে চাইবে না। আগে হারামজাদিকে অ্যারেস্ট করায়, তারপর অন্য কিছু। সামারকের ছোট বোন বানু এসে আমাকে সরাসরি বললেন, আমাদের বাড়ির ব্যাপারে আপনি নাক গলাবার কে? আমার বোন আমার ভাবির সঙ্গে ঝগড়া করেছে, সেও আমার চাচাতো বোন। আমাদের পারিবারিক ব্যাপারে আপনি বাইরে থেকে এসে বাগড়া দেবার কে? বানুর কথা কোন রকম কান্না দিয়ে আমি সামারককে নিয়ে আমার এক পরিচিত ডাক্তারের ডিসপেন্সারিতে ছুটলাম। সামারক আমাকে মস্ত একটা গোলক ধাঁধার মধ্যে ছুড়ে দিয়েছে। তার ব্যাপারে আমি কোনো ধারণা নির্মাণ করতে পারছি না। তার কবিতা পড়ে মনে হচ্ছে সে খুবই অসহায় এবং দুঃখী মহিলা। এই দুঃখবোধটাই তার কবিতায় অগ্নিশিখার মতো উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে।
প্রস্ফুটিত পদ্মফুলের পাপড়িতে শেষ রাতের ঝরে পড়া শিশিরের মতো সূর্যালোকে দীপ্তিমান হয়। তার মুখমণ্ডলের অমলিন সৌন্দর্যের প্রতি যখন দৃষ্টিপাত করি, পিঠময় ছড়িয়ে পড়া কালো কেশের দিকে যখন তাকাই, যখন নিশিরাতে নিঃশ্বাসের মতো তার আবেগী কবিতা পাঠ শ্রবণ করি, আমার মনে ঢেউ দিয়ে একটা বাসনায় প্রবল হয়ে জেগে ওঠে। এই নারীর শুধু অঙ্গুলি হেলেনে দিয়ে আমি দুনিয়ার অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে পারি। এই সময়ের মধ্যে সামারকের বিষয়ে আমার কিছু বাস্তব অভিজ্ঞতাও হয়েছে। সামারক আমার ঘরে সুলেমান চৌধুরীকে নিয়ে এসেছিল। এই চৌধুরীর সঙ্গে আমাকে সৌরবর্দী উদ্যান পর্যন্ত যেতে হয়েছে এবং একসঙ্গে বসে সামারকের কবিতা পাঠ শুনতে হয়েছে। সামারক এবং সুলেমানের সম্পর্কটি কি ধরনের? সামারক যদি আমাকে টেনে না নিত, এই ধরনের নাসিক উচ্চারণে কথা বলা বঙ্গীয় ইংরেজের সঙ্গে কখনো আমি সৌরবর্দী উদ্যানে অবধি যেতাম। তারপর সামারক আমাকে কি কারণে সেই গ্রিন রোডের উদ্যত অর্থবান আদিলের বাড়িতে নিয়ে গেল, তাও আমার বোধ বুদ্ধির সম্পূর্ণ বাইরে। একবার সুলেমান, একবার আদিল, এই ধরনের মানুষের সামনে সামারক আমাকে উপস্থিত করছে কেন? তার কি কোনো গোপন মতলব আছে? মাঝে মাঝে মনে কোনো একটা সন্দেহ কালো ফুলের মতো ফুটে উঠতে চায়। সামারক আমাকে এসব মানুষকে আটকাবার জন্য টোপ হিসেবে ব্যবহার করতে চায় কিনা। সামারকদের শান্তিনগরের বাড়িতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, তাতে মহিলার মানসিক সুস্থতার ব্যাপারে আমার মনে প্রশ্ন জেগেছে। ক্যামব্রিজ থেকে পাশ করে আসা একজন মহিলা কি করে তার আপন ভাইয়ের বউয়ের সঙ্গে জন্তুর মতো কামড়াকামড়ি করে থানা পুলিশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে? মনে মনে ভেবে দেখতে চেষ্টা করি, এই মহিলা আমাকে কতদূর নিয়ে যেতে পারে। এই দুই বিপরীতমুখী ভাবনায় আমার ভেতরটা দুটুকরো হয়ে যাচ্ছে। সামারকের মুখটা যখন আমার স্মরণে আসে, সমগ্র শরীরের মধ্য দিয়ে একটা আবেগ প্রবাহিত হয়। আমি থর থর করে কেঁপে উঠতে থাকি। আমার ইচ্ছা হয় এই সুন্দরী নারী প্রতি চরণ তাতে যে পুষ্প ফুটিয়ে তোলে, তার জন্য জীবন, মন, প্রাণ সবকিছু উজাড় করে দেয়। আবার যখন তার বিবিধ অনুষঙ্গের কথা চিন্তা করি, এক ধরনের বিম্বিসা আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেলে। এই মহিলাকে প্রাণের ভেতরে গ্রহণ করা যেমন অসম্ভব, তেমনি প্রাণ থেকে ডালে মূলে উপড়ে তুলে বিষাক্ত আগাছার মতো ছুঁড়ে ফেলা ততোধিক অসম্ভব হয়ে দাঁড়ায়। তার সম্পর্কে চোখ বন্ধ করে চিন্তা করলে কখনো অনুভব করি সে অমৃতের পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে, আবার কখনো মারাত্মক প্লেগের জীবাণুর মতো অস্পৃশ্য মনে হয়। এই দোলাচল বৃত্তির মধ্যেই আমি দিন অতিবাহিত করছিলাম। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। 15তম পর্ব। আমার গ্রামের এক ভদ্রলোকের সঙ্গে বাইতুল মোকাররম গিয়েছিলাম। ভদ্রলোক গ্রামের বাড়িতে যাচ্ছে। পরিবার পরিজনের কাপড় চোপড় কেনার জন্য আমাকে ধরে নিয়ে গিয়েছিলেন। বাজার থেকে কাপড় চোপড় কেনার কাজটি আমি অপছন্দ করি, অথচ মানুষ সেই অপছন্দের কাজটি করার জন্য আমাকে বারবার ধরে নিয়ে যায়। এ দোকান সে দোকান ঘুরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘোড়ার চাইতে 5 মিশেলি মানুষের ভিড়ই হয়রান করেছে বেশি। গ্রামের ভদ্রলোককে বিদায় করার পর ভাবলাম, যাক, বাঁচা গেল। আমি বাইতুল মোকাররমের সামনে এসে মুক্ত বাতাসে শ্বাস নিলাম। সন্ধ্যের বাতি জ্বলে উঠেছে। গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষের আওয়াজ, বিচিত্র বর্ণের আলোর উদ্ভাস সবকিছু মিলিয়ে আমার মনে হলো সন্ধ্যেবেলায় ঢাকা যেন ভূত প্রেতের বাগান বাড়ি। এখানে সবকিছুই ভুতুড়ে। আমি পথ দিয়ে হেঁটে আসছিলাম। একা একা পথ চলার সময় মনে নানা রকম ভাবনার উদয় হতে থাকে। জেনারেল পোস্ট অফিস ছাড়িয়ে আমি আব্দুল গনি রোডে চলে এলাম। এই রাস্তাটিতে রিক্সা চলে না, সুতরাং অল্প স্বল্প ফাঁকা থাকে। হঠাৎ করে পেছন থেকে কে একজন আমার শরীরে হাত চাপ। আমি চমকে উঠলাম। হাইজ্যাকারের পাল্লায় পড়ে গেলাম না তো? এ মাসের স্কলারশিপের পুরো টাকাটা এখনো আমার পকেটে। যদি নিয়ে যায় সারা মাস আমার চলবে কেমন করে? পেছনে তাকিয়ে দেখে অর্থনীতি বিভাগের প্রফেসর তায়েবুদ্দিন সাহেব। তিনি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। অদূরে তার সাদা ফিয়াটখানা দাঁড়িয়ে। তিনি বললেন, কি ভাইয়া, তোমার ভাবনার ব্যাঘাত ঘটালাম নাকি? বেশ হেলতে দুলতে যাচ্ছ একাকি? আমি একটুখানি লজ্জিত হলাম। বললাম, না স্যার,
এই সন্ধ্যেবেলায় এই ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগে। তিনি বললেন, তুমি তো আবার ভাবুক মানুষ, গাড়িতে উঠতে বললে রাগ করবে? আমি বললাম, রাগ করবো কেন স্যার? আমি গাড়ির পেছনে বসতে যাচ্ছিলাম। তাইবুদ্দিন সাহেব তার পাশের সিটটি দেখে বললেন, এখানেই বসো, কথা বলতে সুবিধা হবে। গাড়ি চলতে আরম্ভ করলো। তিনি বনানীর স্কাইলার্ক রেস্টুরেন্ট কাম বারের গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে বললেন, তোমাকে পেয়ে খুবই ভালো হলো, আজকে তোমার সঙ্গে চুটিয়ে আড্ডা দেবো। এত ব্যস্ত থাকতে হয়, শিল্প সাহিত্য সম্বন্ধে কোনো খবরাখবর রাখাই সম্ভব হয় না। তোমার মুখ থেকে এ বিষয়ে কিছু শুনবো। প্রফেসর তাইবুদ্দিন লিফটে উঠে বোতাম টিপলেন। আমার কেমন বাধো বাধো ঠেকছিল। একজন নামকরা প্রফেসরের সঙ্গে রেস্টুরেন্টে এসে আড্ডা দেয়া, এরকম কিছু আমাদের দেশে সচরাচর ঘটে না। রেস্টুরেন্টে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। দেশি বিদেশি নারী পুরুষ জোড়ায় জোড়ায় বসে আছে। প্রায় প্রত্যেক টেবিলের সামনে গ্লাস, কোনোটা ভর্তি ফেনা উঠছে, কোনোটা অর্ধেক শেষ হয়েছে। এ ধরনের জায়গায় আমি আগে কোনোদিন আসিনি। রেস্টুরেন্টটিতে প্রবেশ করার পর আমার মনে হলো আমি অন্য কোনো দেশে চলে এসেছি। তাইবুদ্দিন সাহেব উত্তর পশ্চিম কোণার দিকে একটা খালি টেবিলের সামনে এসে বসলেন। আমাকে তার বিপরীত দিকে চেয়ারটি দেখে বললেন, ওইখানেই বসো। আমি যখন বসলাম, তিনি জানালার দিকে আঙ্গুল প্রসারিত করে বললেন, এই জায়গাটা খুবই ভালো। এখান থেকে ঢাকা শহরের স্কাইলাইন খুব স্পষ্টভাবে দেখা যায়। প্রফেসর তাইবের পর্যবেক্ষণ শক্তির তারিফ করতে হয়। সত্যি, এই জানালার সামনে দাঁড়ালে ঢাকা শহরের একটা সুন্দর ছবি চোখে পড়ে। এই সন্ধ্যেবেলায় রাজপথের ছুটন্ত গাড়িগুলোর দিকে তাকিয়ে মনে হলো যেন দ্রুতগামী গবাদি পশুর সারি। ধাতব আওয়াজ, কর্কশ চিৎকার, ট্রাক ড্রাইভারের খিস্তি, কোন মায়া বসে যেন উধাও। এয়ার কন্ডিশন রেস্টুরেন্টের কাছের জানালা দিয়ে গমনাগমনের মৃদুমন্দ ছন্দটি শুধু ধরা পড়ছিল। ইউনিফর্ম পরা বেয়ারা সামনে এসে দাঁড়ালে তাইবুদ্দিন সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, আমি একটু হুইস্কি খাবো, তুমি কি খাবে বলো? আমি বললাম, এক কাপ চা খেতে চাই। তিনি বললেন, চা খেতে গেলে নিচের তলায় যেতে হবে। আমি বললাম, তাহলে স্যার আমি কিছুই খাবো না। তিনি বললেন, তা কি করে হয়, অন্তত একটা বিয়ার খাও। বেয়ারাকে বললেন, আমাকে 4 পেগ হুইস্কি দাও, সঙ্গে সোডা, আর এই সাহেবকে একটা বিয়ার। সঙ্গে খাবার কি আছে? বেয়ারা কাছে এসে বলল, বটি কাবাব এবং হাঁসের ফ্রাই করা মাংস আছে। তাইবুদ্দিন সাহেব বললেন, হাঁসের ফ্রাই দাও। তাইবুদ্দিন সাহেব চেয়ার থেকে উঠে বললেন, তুমি বসো, আমি একটু টয়লেট থেকে আসি। বেয়ারা গ্লাসে হুইস্কি ঢেলে দিয়ে গেল, সোডার গ্লাসটি পাশে রাখলো। তারপর বিয়ারের টিনটি আমার সামনে রেখে ভেতরে চলে গেল। অল্পক্ষণের মধ্যে ড্রাগন আকার সোনালী বর্ডার দেয়া চিনে মাটির প্লেটে ফ্রাই করা হাঁসের মাংস অত্যন্ত তরিবৎ সহকারে বসিয়ে দিল। তাইবুদ্দিন সাহেব ন্যাপকিনে হাত মুছতে মুছতে চেয়ারে বসে বললেন, বাহ, হাঁসের মাংসের গন্ধ তো ভারী চমৎকার। আমার মুখ দিয়ে কথা বেরোলো না, কারণ এই স্বপ্নপুরী রেস্টুরেন্টেই তরল হুইস্কির গ্লাস, ড্রাগন আঁকা প্লেটে ধুমায়িত হাঁসের মাংসের ফ্রাই, বুকে সোনালি তকমা আটা, বেয়ারা, সবকিছু আমার কাছে নতুন এবং অপরিচিত। এই পরিবেশে আমার আসার কথা নয়, যদিও আমি টেবিলের সামনে হাজির আছি। আমার একটা অংশ মনে হচ্ছে আব্দুল গনি রোডে রেখে এসেছি। প্রফেসর তাই হুইস্কিতে সোডা মিশিয়ে চুমুক দিলেন এবং কাঁটা চামচ দিয়ে এক টুকরো হাঁসের প্রায় মুখের মধ্যে পুরে দিলেন। তার মুখ থেকে আহ শব্দটি বেরিয়ে এলো। বোঝা গেল মাংসের স্বাদ তার ভালো লেগেছে। তার দেখা দেখে আমিও কাঁটা চামচ দিয়ে একখানা হাঁসের প্রায় মুখে ঢুকিয়ে দিলাম। প্রফেসর সাহেব হুইস্কির গ্লাসে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছিলেন। গ্লাসটা টেবিলে রেখে হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করে বসলেন, ও কি, তুমি বিয়ারের টিনটা খোলনি কেন? আমি চুপ করে রইলাম। বিয়ারের টিন কি করে কোন দিক দিয়ে খুলতে হয় তাও আমি জানি না। তিনি সেটা বুঝে গেলেন এবং নিজে টিনটা খুলে আমার হাতে তুলে দিলেন। আমি টিনটা কাট করে গ্লাসে ঢালতে গিয়ে দেখি ভুসভুস করে ফেনা বেরিয়ে এসে টেবিলে ছড়িয়ে যাচ্ছে। আমি রীতিমতো অপ্রস্তুত বোধ করতে থাকলাম। প্রফেসর তাইব বললেন, ও কিছু না, 1 মিনিটের মধ্যেই কেটে যাবে। আমি যখন বিয়ারের গ্লাস তুলে সামান্য পান করলাম, এক ধরনের তেতো স্বাদে আমার জিভ একরকম অসাড় হয়ে গেল। বমি বমি ভাব অনুভব করলাম। অন্য জায়গায় অন্য পরিবেশে হলে হয়তো হড়হড় করে বমি করে ফেলতাম, কিন্তু রেস্টুরেন্টে আসার পর থেকে একটা ভীতি আমার শরীরে ভর করেছে। সেই কারণে বমি করে সবকিছু উগড়ে দেওয়া সম্ভব হলো না। থেমে থেমে আমি বিয়ার গলায় ঢেলে দিচ্ছিলাম। প্রফেসর তাইব একটা সিগারেট জ্বালিয়ে বললেন, তোমরা যারা শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত আছো, মাঝে মধ্যে এসব জায়গায় আসা উচিত।
মানুষ কিভাবে লাইফ এনজয় করে সেটাও তোমাদের জানা উচিত। অভিজ্ঞতা না থাকলে ইনসাইট জন্মাবে কেমন করে? হুইস্কি ঘুরেই তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখন কি লিখছো? আমি বললাম, কিছুদিন থেকে লিখতে পারছি না। মনে মনে আমি প্রফেসর তাইবকে ধন্যবাদ দিলাম, তিনি আমার নিজের বিষয়ে বিশেষ ধারণা পোষণ করেন। আমি বললাম, স্যার, আমার মাঝে মাঝে এমন হয়, চেষ্টা করেও এক লাইন লিখতে পারি। প্রফেসর হাতের ইশারা বেয়ারাকে ডেকে তার গ্লাসে আরো 3 পেগ হুইস্কি দেওয়ার নির্দেশ দিলেন। তারপর আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিন্তু বাজারে তোমার নামে একটা দুর্নাম রটেছে যে আজকাল তুমি কিছুই করছো না, লিখছো না এবং গবেষণার কাজও করছো না। সকাল সন্ধ্যা এক সুন্দরী মহিলাকে নিয়ে নাকি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ। তার মুখে এই কথা শোনার পর আমার ভেতরে প্রচন্ড একটা ঝাঁকুনি খেলে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল, প্রফেসর তাইব আমাকে গাড়িতে চড়িয়ে রেস্টুরেন্টে নিয়ে এসেছেন শুধু এই একটি কারণে, সামরিক সম্পর্কে সব ধরনের খবরাখবর সংগ্রহ করাই তার অভিপ্রায়। এবার আমি তার দিকে ভালো করে তাকালাম। বিশ্ববিদ্যালয়ে তার সম্পর্কে যতগুলো গল্প চালু আছে একে একে আমার মনে পড়তে লাগলো। প্রফেসর তাইবের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এবং তিনি আলাদা বাড়িতে বাস করেন। তার বাড়িতে স্থায়ীভাবে কোনো কাজের মেয়ে থাকতে পারে না। কোনোটাকে তাইব সাহেব নিজে তাড়িয়ে দেন, কোনোটা আপনা থেকেই চলে যায়। কোনো কাজের মেয়েকে আবার ভীষণ জমকালো পোশাকে সাজিয়ে রাখেন। অন্য শিক্ষকদের বেগমেরাও সেটা লক্ষ্য না করে পারেন না। এতদিন আমি বিশ্বাস করে এসেছি এই প্রতিভাবান শিক্ষকের খোলামেলা স্বভাবের জন্য ঈর্ষাপরায়ণ শত্রুরা তার নামে অপবাদ রটিয়ে দিয়েছে। এখন আমার মনে হলো তার নামে যেসব গুজব রটেছে তার সবগুলো না হলেও অনেকগুলো সত্যি। তার সম্পর্কে যে শ্রদ্ধার ভাবটি এতদিন পোষণ করে আসছিলাম ভেঙে খান খান হয়ে গেল। আমার সারা শরীর থেকে ঘাম নির্গত হচ্ছিল। নিজের অজান্তেই গ্লাসের বিয়ার কখন শেষ করে ফেলেছি টের পাই। প্রফেসর তাইবের দিকে তাকিয়ে দেখি তিনি এখনো আমার দিকে তাকিয়ে উত্তরের প্রতীক্ষা করছেন। এই প্রথমবার তার বাঁকা নাকটা দেখে আমার শকুনের কথা মনে পড়ে গেল। আমাদের দেশে বিশেষ সাপ এবং শকুনের বিশেষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই সংবাদ কোন একটা প্রাণী বিষয়ক ম্যাগাজিনের মাধ্যমে জেনে গিয়েছিলাম। তাইব সাহেবের মুখের দিকে ভালো করে তাকিয়ে মনে হলো পৃথিবী থেকে সাপ এবং শকুনের বিশেষ প্রজাতি বিলুপ্ত হলে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। এক এক টাইপের মানুষের মধ্যে এই সাপ শকুনেরা নতুন জীবন লাভ করে বেঁচে থাকবে। তাইব সাহেব আমাকে আব্দুল গনি রোড থেকে এই এত দূরে নিজে গাড়ি ড্রাইভ করে স্বপ্নপুরীর মতো রেস্টুরেন্টে নিয়ে এসেছেন। তার পয়সায় জীবনে প্রথমবার বিয়ের চোখে দেখার সুযোগ পেলাম। সুতরাং সামরিক সম্পর্কিত তথ্যাদি যদি তার কাছে তুলে না ধরি তাহলে নেমক হারামি করা হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে রেখে রেখে সামরিকের গল্পটা তার কাছে বয়ান করলাম। সব কথা প্রকাশ করলাম। যেটুকু না বললে গাড়িতে চড়া এবং বিয়ার পান হালাল হয় না সেটুকুই বললাম। শরীফুল ইসলাম চৌধুরী সাহেব আমাকে ডেকে নিয়েছিলেন সে কথা জানালাম। বাংলা একাডেমিতে সামরিকের সঙ্গে সাক্ষাৎ, তারপর প্রফেসর হাসনাত প্রসঙ্গ এবং ডক্টর মাসুদের বাড়ি থেকে আমার না খেয়ে চলে আসে সবকিছুই তাইব সাহেবকে জানালাম। তিনি শুনে ভীষণ রেগে গেলেন। বললেন, জাহিদ শোনো, এই বিশ্ববিদ্যালয়ে বর্বর এবং স্যাডিস্ট মানুষেরা রাজত্ব করছে। একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার নাকচ করা এই নোংরা প্র্যাকটিস আমাদের দেশেই সম্ভব। ইউরোপ আমেরিকার কোথাও হলে সব বেটাকে জেল খাটতে হতো। সামরিক কষ্টে পড়েছে সেজন্য তিনি চুপচুপ করে আফসোস করলেন। প্রফেসর তাইব আমার কাঁধে হাত দিয়ে বললেন, জাহিদ, আই মাস্ট থ্যাংক ইউ। তোমার উদ্দেশ্য মহৎ। তোমার নামে যা কিছু শুনেছি এখন বুঝতে পারছি সেসব সত্য নয়। ভদ্রমহিলা কষ্টে পড়েছেন, তার চাকরির ব্যাপারটা অত্যন্ত জেনুইন। কিন্তু তুমি তাকে সাহায্য করবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে তোমার কাজটাও তো হয়নি। তোমার কথা শুনবে কে? এক কাজ করো, তুমি ভদ্রমহিলাকে আমার কাছে নিয়ে এসো। সোনা চালানির পেছনে গোয়েন্দা লাগলে যেমন হয়, আমারও এখন সেই দশা। আমার অনুভব শক্তি যথেষ্ট প্রখর নয়, তবু বুঝতে বাকি রইল না প্রফেসর তাইব প্রক্রিয়াটির সূচনা করে দিলেন। আরো অনেক মহাপুরুষ সামরিককে সাহায্য করার জন্য উল্লাসের সঙ্গে এগিয়ে আসবেন। তখন সামরিককে তাদের ঠিকানায় পৌঁছে দেওয়াই হবে আমার কাজ। আজকে এই পর্যন্ত। চলো, ধন্যবাদ সবাইকে।